তো এটার আগে তোমাদেরকে যেটা জানতে হবে যে উপমহাদেশে তাহলে আগে কি ছিল। ঠিক আছে, উপমহাদেশে ইসলাম আসার আগে কি ছিল। ইসলাম আসার আগে এখানে আরো কিছু ধর্ম ছিল। হ্যাঁ, যেমন হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, জরথ্রুস্ট ছিল, ঠিক আছে, জৈন ছিল। তো এগুলো হচ্ছে উপমহাদেশে ইসলাম আসার আগে এখানে ছিল। তো আমরা এই ধর্মীয় আলোচনায় যাব না, ইসলাম কিভাবে আসছে আমরা সে আলোচনায় যাব। ঠিক আছে। তো এখানে দেখো আমি যেটা সেটা হচ্ছে উপমহাদেশে ইসলাম আসছে। আজকের ক্লাসের পরে তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আমি আশা করি। উপমহাদেশে ইসলাম আসছে প্রধানত তিনটা তিনটা ওয়েতে। ঠিক আছে, তোমরা নোট করার দরকার নাই, আমরা তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। প্রধানত তিনটা ওয়েতে। প্রথম হচ্ছে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে। দ্বিতীয়ত হচ্ছে গজনী সুলতান ডাকাত, লুটেরা। সে হচ্ছে 1000 থেকে 1027 সালের মধ্যে 27 বার ভারত আক্রমণ করছে। ঠিক আছে, এরপর হচ্ছে 1192 সালে ফাইনালি তারাইনের দ্বিতীয় যুদ্ধ যখন হয় তখন মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং পরাজিত করে ফাইনালি এখানে সাম্রাজ্য স্থাপন করেন। এর আগে কিন্তু এখানে সাম্রাজ্য স্থাপন হয় নাই। ঠিক আছে, মীর কাসেমও তোমার সাম্রাজ্য স্থাপন করে নাই। গজনী সুলতান সে তো ডাকাত, সে তো সাম্রাজ্য স্থাপন করতে আসে নাই, সেখানে লুট করতে আসছে, সেখানে লুট করে চলে গেছে। কিন্তু মোহাম্মদ ঘুরি হচ্ছে গিয়ে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হারানোর পরে এখানে সাম্রাজ্য, মানে এই ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য স্থাপন করেছে। তো এখানে এখানে আমি বলে রাখি যে আমরা যখন পড়বো, আমরা আজকে শুধু ভারতীয় উপমহাদেশে পড়বো, আমরা কিন্তু বাংলা পড়বো না। ঠিক আছে, বাংলাটা আমরা পরে পড়বো যে বাংলায় কিভাবে কখন ইসলাম আসছে, কিভাবে কখন শাসন ক্ষমতা আসছে। তো আমরা জানলাম যে ইসলাম হচ্ছে তিনটা ওয়েতে আসছে। ঠিক আছে। তো মোহাম্মদ বিন কাসেম হচ্ছে গিয়ে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম হচ্ছে তখন ইরাকের যে সুলতান। ইরাকের সুলতান তখন হচ্ছে হাজ্জাসের সেনাপতি ছিল। ঠিক আছে, তাহলে হাজ্জাস হচ্ছে ইরাকের সুলতান। হ্যাঁ, আর তখন সিন্ধু, মানে এখন তোমরা যেটাকে পাকিস্তান, এখন আমরা যেটাকে পাকিস্তান বলি, সেই সিন্ধু রাজার ওখানে এখনো সিন্ধু আছে, সিন্ধ আছে। সিন্ধু রাজা ছিল দাহির। দাহির ছিল একজন হিন্দু ব্রাহ্মণ। তো তখন হচ্ছে শ্রীলঙ্কা থেকে যে মশলাগুলো উৎপাদন হইতো সেই মশলাগুলো হচ্ছে এই যে ইন্ডিয়া, তামিলনাড়ু, গুজরাট, তারপরে হচ্ছে মুম্বাই হয়ে পাকিস্তান আসতো। পাকিস্তান মানে সিন্ধুতে আসতো, সিন্ধু হয়ে তারপরে ইরাকে যেত, ইরাক থেকে এরপরে ইউরোপে যেত, যেটাকে ইরানে যেত, ইরান থেকে ইউরোপে যেত, যেটাকে এখন আমরা বলি সিল্ক রুট। ঠিক আছে, এত পর্যন্ত বুঝছো? তো এই যে মশলাটা আসতো, এই মশলাটা হচ্ছে হাজ্জাস এই মশলার ব্যবসা করতো। ইরাকের যে সুলতান হাজ্জাজ ছিল একজন মশলার ব্যবসায়ী। তো তখন তো মশলা পালতোলা নৌকা দিয়ে আসতো, বিশাল বিশাল নৌকা দিয়ে আসতো। তো এই যে লম্বা রাস্তাটা, আহ নৌকাটা লম্বা রাস্তাটা যখন পার করতো তখন তো নৌকাটা একসাথে পার করতে পারতো না, তাকে বিভিন্ন জায়গায় রেস্ট করতে হইতো, খাবার নিতে হইতো। হ্যাঁ, বিভিন্ন হচ্ছে আহ বিষয়ের দরকার ছিল। তো এই জন্য হচ্ছে তখন আহ সিন্ধু রাজা দাহিরের যে পোর্ট ছিল দোবল, সিন্ধু রাজা দাহিরের পোর্টের নাম হচ্ছে দেবল। দেবল পোর্টে ওই নৌকাগুলা স্টে করতো। এখন তোমরা কি কেউ বলতে পারবা দেবল পোর্টের এখনকার নাম কি? আচ্ছা, দেবল পোর্টের এখনকার নাম হচ্ছে করাচি। অর্থাৎ তোমরা যে করাচি পোর্টটা চিনো, করাচি বন্দর, সেটার নামই ছিল দেবল। তো এই দেবল বন্দরে হচ্ছে ইরাকের যে সুলতান হাজ্জাজ তার জাহাজগুলো দেবল বন্দরে ছিল। তো হঠাৎ করে দেবল বন্দরে যে জাহাজ রাখতো সেটার জন্য দাহিরকে একটা ট্যাক্স দিতে হতো, একটা টাকা দিতে হতো, পে করতে হতো, যে দেবল বন্দরে জাহাজ থাকবে, টাকা দিতে হবে না? তো তখন এই জন্য হচ্ছে দেবল দেবল বন্দরে যখন জাহাজ থাকতো তখন হচ্ছে দাহির জাহাজের ট্যাক্স দিতে হইতো। ঠিক আছে, তো ট্যাক্স দেওয়ার বিনিময়ে তারা হচ্ছে এই দাহিরের লোকজন হচ্ছে সেই জাহাজগুলোকে পাহারা দিত। কারণ জাহাজের মধ্যে যারা ছিল তারা তো নেমে যেত, নেমে হচ্ছে বিভিন্ন খাবার দাবার কিনতো, পোশাক আশাক কিনতো, তাদের রসদ কিনতো, এই যে লম্বা পথ পাড়ি দিবে। তো জাহাজগুলা খালি থাকতো। আর মশলা তো খুবই দামি জিনিস, মশলা খুব ছোট জিনিস, খুবই দামি জিনিস। ঠিক আছে, একদম তোমার ছোট ছোট 100 গ্রাম, 200 গ্রামেরই অনেক দাম, এরকম দামি দামি মশলা ছিল। তো এটা বিনিময়ে তারা পাহারা দিত। তো হঠাৎ করে হচ্ছে ইরাকের যে সুলতান হাজ্জাজ তার একটা জাহাজ থেকে মশলা ভর্তি জাহাজ চুরি হয়ে যায়।
এটা চুরি হয়ে যাওয়ার পরে হাজ্জাসের খুব মন খারাপ হয়েছে যে আমার জাহাজ চুরি হয়ে গেছে। তো সে দাহিরকে বললো যে আপনি যে আমার জাহাজ চুরি করে দিয়েছেন, আপনি হচ্ছে মশলার দাম দেওয়ার দরকার নেই, আপনি একটা জাহাজের দাম দেন, আমার জাহাজটা তো অ্যাটলিস্ট আপনি দাম দিবেন। আপনাকে পাহারা দিতে দিছি, পাহারা দেওয়ার জন্য আপনাকে টাকাও দিছি, আর আপনি পাহারা দিতে পারলেন না, আপনার জাহাজ চুরি হয়ে গেল, মশলা সহ চুরি হয়ে গেল, কিন্তু আমাকে একটা জাহাজের দাম দেন, ভাই আমাকে একটা জাহাজ দেন। ঠিক আছে। তো দাহির তো দুষ্ট, সে বলছে না আমি জাহাজ দিব না। তো জাহাজ তো দিব না। তো হাজ্জাজ আবেদন করে যে একটা জাহাজ দেওয়ার জন্য, সেটা চিঠি পাঠায়। তো চিঠিতে দাহির কোনো জবাব দেয় না, তো হাজ্জাজ আবারও চিঠি পাঠায়। তো আবারও চিঠি পাঠানোর পরে এবার দাহিরের মেজাজ গেছে খারাপ হয়ে, সে হচ্ছে কি করলো, সে হাজ্জাজকে বললো টাকা তো দিবই না, তোর জাহাজ ওই দিক আচ্ছা দিয়ে দেখো, চলতে দিবি। ঠিক ঠিক আছে। সে বললো যে তোর ভাই জাহাজ একটু আমার ফোন দেন তো। তোর জাহাজও এখান থেকে এদিক থেকে চলতে দিব না। তো এই জন্য সে হচ্ছে হাজ্জাসে সব জাহাজ চলা ওদিক দিয়ে বন্ধ করে দিল। তো এটাতে হাজ্জাস খুব মাইন্ড করছে যে আমাকে, আমার জাহাজ চলা বন্ধ করে দিল। তো এই জন্য হাজ্জাস মাইন্ড করে 711 খ্রিস্টাব্দে তার যে প্রধান সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে দাহিরের রাজ্য আক্রমণ করার জন্য পাঠায় দিল। এবং মোহাম্মদ বিন কাসিম দাহিরের রাজ্য আক্রমণ করে দাহিরের কাছে পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে দাহির ওকে ছেড়ে দেয় যে জায়গা। ঠিক আছে। কিন্তু ফাইনালি আবার 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম আবারও দাহিরের রাজ্য আক্রমণ করে, মানে সিন্ধু রাজ্য আক্রমণ করে। সিন্ধু রাজ্য আক্রমণ করে এবার দাহিরকে পরাজিত করে, এবং পরাজিত করলের কারণে আগের বার কিন্তু দাহির যখন পরাজিত করছিল তাকে ছেড়ে দিছিল। এই ঘটনা আমরা বারবার দেখব যে যে পরাজিত হয় সে প্রথমবার চলে যায়, তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু সে দ্বিতীয়বার যখন আক্রমণ করে সে পরাজিত করতে পারে সে মেরে ফেলে, এবং সে দাহিরকে মেরে ফেলে এবং দাহিরের রাজ্য সে দখল করে। কিন্তু দাহিরের রাজ্য যদিও সে দখল করে, সে কিন্তু দাহিরের রাজ্য দখল করে পুরাটা রাজ্যে সাম্রাজ্য বিস্তার করে না, সে পোর্টটা দখল করে বসে থাকে, অর্থাৎ করাচি পোর্টটা দখল করে বসে থাকে, কারণ তার দরকার হচ্ছে পোর্ট, তার রাজ্য দরকার। তো মোহাম্মদ বিন কাসেম হচ্ছে গিয়ে যে আক্রমণটা করে, এই আক্রমণটা ফাইনালি কিন্তু রাজ্য বিস্তারের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। তো এই জন্যই আক্রমণটা শুধুমাত্র দেবল পোর্ট নিয়ে, মানে আজকে যেটা করাচি পোর্ট সেটা নিয়েই থাকে। তো এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসেম যে 712 খ্রিস্টাব্দে ফাইনালি যে দাহিরকে পরাজিত করে উপমহাদেশে ইসলামী শাসন কায়েম করে, সেটা হচ্ছে প্রথম পার্ট। কিন্তু এটা শাসন কায়েম বলা যায় না, কারণ হচ্ছে এটা এরপর আর আগায় নেয়। ঠিক আছে। এরপরে আর মোহাম্মদ বিন কাসেম আগায় নেয়, এই জন্য হচ্ছে এটা এখানেই শেষ হয়ে যায়। সে কোনো রাজ্যই দখল করা, তার কোনো মুভই ছিল না রাজ্য দখল করা। এটা হচ্ছে গিয়ে প্রথমবারের ঘটনা। দ্বিতীয়বার আমরা বললাম যে গজনী সুলতান মাহমুদ, যাকে আমরা বলি যে ডাকাত ডাকাত মাহমুদ। তো ডাকাত মাহমুদ হচ্ছে 1100 থেকে 1000 থেকে 1027, এখানে 1100 লেখা হয়েছে ভুল। এটা হচ্ছে গিয়ে 27 বার হচ্ছে গিয়ে উনি, কমপক্ষে 27 বার হচ্ছে উনি ভারত আক্রমণ করেন, এবং প্রতিবারই উনি প্রচুর আহ স্বর্ণ, ধন সম্পদ লুট করে নিয়ে যান। ঠিক আছে। এর এর মধ্যে 1117 সালে উনি পাঞ্জাব দখল করেন, 1125 সালে কনৌজ দখল করেন, 1126 সালে গুজরাট দখল করেন, এবং ফাইনালি সে সোমনাথ একটা মন্দির আছে গুজরাটে, যেখানে প্রচুর পরিমাণে স্বর্ণ ছিল, সে স্বর্ণ উনি উম, নিয়ে চলে যান। ঠিক আছে। সে স্বর্ণ নিয়ে উনি চলে যান, এবং হচ্ছে গিয়ে উনি রাজ্য বিস্তারে ওনারও কোনো মাথা ব্যথা ছিল না। সে স্বর্ণ নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম, যখন সে বড়লোক হয়ে যায় সে চিন্তা করলো যে অনেক তো পাপ করছি, কিছু পুণ্য করি। সে তার রাজ্যে গিয়ে, অর্থাৎ তার গজনী রাজ্যে গিয়ে হচ্ছে সে ওই স্বর্ণগুলা দিয়ে সে দাতব্য চিকিৎসালয়ের রাস্তা দান এগুলা করতে থাকে, আবার এসে ভারত লুট করে। এরপরে আরো কয়েকবার সে আক্রমণ করে ভারত লুট করে। তো গজনী সুলতান মাহমুদ, ডাকাত মাহমুদের হচ্ছে গিয়ে কোনো ধরনের ইচ্ছা ছিল না রাজ্য বিস্তার করার, তার ইচ্ছা ছিল একটাই, যে স্বর্ণ, ধন সম্পদ অলংকার লুট করবো, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে। তো সেও হচ্ছে গিয়ে ভারতে কোনো রাজ্য বিস্তার করে নাই। সুতরাং দুইটা ঘটনা পড়লাম, দুইটা ঘটনাতে কেউ ভারতে রাজ্য বিস্তার করে নাই। 3 নাম্বার ঘটনা। এবার আমরা 3 নাম্বার ঘটনা পড়বো। 3 নাম্বার যে ঘটনা সেটা হচ্ছে তোমার যখন গজনী সুলতান মাহমুদ মারা যায়, 1030 সালে গজনী সুলতান মাহমুদ মারা যায়। এই ইনফরমেশনটা মনে রাখবা, এগুলো হচ্ছে গিয়ে তোমাকে আন্ডারস্ট্যান্ডিং এ সুবিধা দিবে। 1030 সালে যখন তিনি মারা যান, তখন তার অধীনে ছিল মোহাম্মদ ঘুরি, একটা রাজ্য রাজ্যের সুলতানের অধীনে, অর্থাৎ গজনী সুলতান মাহমুদের অধীনে ছিল মোহাম্মদ ঘুরি। আচ্ছা, তোমরা সুলতান কি বুঝো? তো সুলতান মানে হচ্ছে যিনি স্বাধীন এবং সার্বভৌম শাসক, অর্থাৎ যার হচ্ছে গিয়ে এই হোসেন মিয়া, আপনাকে আমি বারবার মিউট করতেছি আর আপনি বারবার আনমিউট করতেছেন। ঠিক আছে। তো সুলতান হচ্ছে একজন স্বাধীন এবং সার্বভৌম শাসক, অর্থাৎ যে কারো অধীনে না, সে হচ্ছে সুলতান।
তো সুলতান গজনির অধীনে ঘুরি একজন অধীনস্থ শাসক ছিলেন। তো এই অধীনস্থ শাসক ঘুরি যখন সুযোগ পায়, অর্থাৎ যখন গজনি মারা যায়, তখন সে চিন্তা করে যেহেতু সুলতান মরে গেছে, তাহলে এখন আরেকজন সুলতান হবে। এই যে মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা সে ফিলিং করার জন্য নিজেকে স্বাধীন রাজা বা নিজেকে একটা স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করে দেয়। হ্যাঁ, এবং ঘুরি হচ্ছে গিয়ে লুট করা শুরু করে। তখন সে হচ্ছে ভারতে আসে, ভারতে এসে পৃথ্বীরাজ চৌহানের সাথে সে যুদ্ধ করে, এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ করে সে হচ্ছে কি হেরে যায়, হেরে গিয়ে সে বন্দী হয়। এবং বন্দী হওয়ার পরে পৃথ্বীরাজ চৌহানের কাছে সে ক্ষমা চায় যে ভাই ভুল হয়ে গেছে, আমি আর আসবো না। ঠিক আছে, তো পৃথ্বীরাজ চৌহান স্বাভাবিকভাবে সহজ সরল মানুষ, সে একে ক্ষমা করে দেয়। তো এটাই হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ বলে। তো ক্ষমা করে দেওয়ার পরে মোহাম্মদ গুলি চলে যায়, কিন্তু মোহাম্মদ গুলি খুবই উচ্চবিলাসী এবং খুবই চতুর লোক। সে চিন্তা করলো যে এবার তো আমি বুঝে গেছি যে পৃথ্বীরাজকে কিভাবে হারাইতে হবে, পৃথ্বীরাজের কোথায় কোথায় সৈন্যদের দুর্বলতা আছে। সে আবার 1192 খ্রিস্টাব্দে এসে পৃথ্বীরাজকে আক্রমণ করে, এবং এবার সে পৃথ্বীরাজকে হারাই দেয়। তো যথারীতি বলছিলাম এটা, যে যখন দ্বিতীয়বার আক্রমণ করে তখন সে মেরে মেরে ফেলবে, এবং পৃথ্বীরাজ চৌহানকে সে মেরে ফেলে। যদিও এখানে ঘটনা আছে যে পৃথ্বীরাজ চৌহানের একজন রাজা ছিলেন জয়চাঁদ, যার উপরে পৃথ্বীরাজ চৌহান অনেক ডিপেন্ড করতেছিল। তো সে জয়চাঁদ বিশ্বাসঘাতকতা করছে মীর জাফরের মতো, বিশ্বাসঘাতকতা করার কারণে পৃথ্বীরাজ চৌহান হেরে যান। আরো একটা কারণ ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির একজন খুব স্পেশাল যোদ্ধা ছিল, যে যুদ্ধ খুবই ভালো করতো। তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। ঠিক আছে, এইবার তোমরা বুঝতে পারতেছো যে ঘটনা কোথা থেকে কোন দিকে যাচ্ছে। এবার তোমাদের কাছে নামগুলো পরিচিত মনে হবে। তো কুতুবুদ্দিন আইবেক এই যুদ্ধে খুবই সাহসিকতার সাথে যুদ্ধ করেন, এবং যুদ্ধ করে মোহাম্মদ পৃথ্বীরাজ চৌহানকে হারান এবং পৃথ্বীরাজ চৌহানকে মেরে ফেলেন। এটা নিয়ে একটা মুভিও আছে, মেবি শাহিদ কাপুর অভিনয় করছে, তোমরা হয়তো। ঠিক আছে, তো এরপরে মোহাম্মদ ঘুরি তো জিতে যায় এবং পৃথ্বীরাজ চৌহান হেরে যায়। তো মোহাম্মদ ঘুরি তখন দিল্লি এবং আজমিরের কিছু অংশ দখল করে ফেলে। তো দখল করে ফেলে মোহাম্মদ ঘুরি হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে যায় তখন দিল্লিতে। এসে দিল্লির আবহাওয়া বরাবরই খারাপ, এখনো খারাপ। ঠিক আছে, তো মোহাম্মদ ঘুরি হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে যায়। তো মোহাম্মদ ঘুরি অসুস্থ হয়ে যাওয়ার পরে মোহাম্মদ ঘুরি চলে যায়। তো চলে যাওয়ার আগে সে কুতুবুদ্দিন আইবেককে দায়িত্ব দিয়ে যায়। ঠিক আছে, এখানে বারবার বলতেছে কুতুবুদ্দিন আইবেককে কিন্তু দিল্লির সুলতান করে নাই, কুতুবুদ্দিন আইবেক কিন্তু সুলতানও না, কুতুবুদ্দিন আইবেককে তিনি দিল্লিতে দায়িত্ব দিয়ে যান। তাহলে কুতুবুদ্দিন আইবেককে, কুতুবুদ্দিন আইবেক হচ্ছে মোহাম্মদ ঘুরির একজন দাস। ঠিক আছে, যে দাসকে সে কিনছিল যুদ্ধ করার জন্য। তো সেই কুতুবুদ্দিন আইবেক সেই দাসের হাতেই দিল্লির দায়িত্ব দিয়ে মোহাম্মদ ঘুরি চলে যান। চলে গিয়ে 1206 সালে মোহাম্মদ ঘুরি অজ্ঞাত কারণে মারা যান। তো মোহাম্মদ ঘুরি যখন মারা যান, কুতুবুদ্দিন আইবেক তখন কিন্তু নিজেকে স্বাধীন সুলতান দাবি করতে পারতেন, কিন্তু কুতুবুদ্দিন আইবেক তার জীবদ্দশায় কখনো তাকে নিজেকে স্বাধীন সুলতান দাবি করেনি। ঠিক আছে, কিন্তু উনি হচ্ছে দিল্লির প্রথম সুলতান, কিন্তু উনি নিজেকে কখনো সুলতানই বলেন নাই। কারণ উনি দাস বংশ। দাস বংশের একটা বিষয় আছে যে দাস যারা, তাদেরকে যদি তাদের মুনিব মুক্তি না দেয়, তাহলে কিন্তু দাসের কোনো মুক্তি নেই। ঠিক আছে, তো মুক্তি দেওয়ার আগেই তো মোহাম্মদ ঘুরি মরে গেছে, তাহলে কিভাবে মুক্তি দিবে? মুক্তি দেওয়ার সিস্টেম হচ্ছে যে কিনবে তার ছেলেরা মুক্তি দিতে পারবে, অর্থাৎ তার ওরস ও তার উত্তরাধিকারীরাও দাসকে মুক্তি দিতে পারবে, এরকম একটা নিয়ম ছিল তখন। কিন্তু কুতুবুদ্দিন আইবক নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সেই সাম্রাজ্যের নাম দেন হচ্ছে দাস বংশ, যেটাকে আমরা বলি দাস বংশ। ঠিক আছে, কারণ এটা কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু হয়েছে এবং সে একজন দাস ছিল। তো দাস বংশই হচ্ছে ভারতে যে মুসলিম বংশ, দিল্লিতে যে মুসলিম সুলতান, সেটার প্রথম বংশ। তাইলে যদি প্রশ্ন আসে যে দিল্লিতে প্রথম সুলতানি বংশের নাম কি, তাহলে হচ্ছে দাস বংশ। প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবেক। আবার আবার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে ওর মালিকের নাম লিখে লিখে দিয়ে আসো না, মোহাম্মদ ঘুরির নাম লিখে দিয়ে আসো না যে মোহাম্মদ ঘুরির প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ঘুরি কিন্তু প্রথম সুলতানাতের প্রতিষ্ঠাতা না। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে ওই জায়গাটা দখল করে, কিন্তু এই প্রতিষ্ঠাতা না। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার? ওকে, সো এখন আমরা কতটুকু আসলাম? এখন কুতুবুদ্দিন আইবেক রাজবংশ প্রতিষ্ঠা করছে এবং হচ্ছে দিল্লিতে সে একটা সাম্রাজ্য স্থাপন করছে। কিন্তু মোহাম্মদ ঘুরির কোনো পুত্র ছিল না, মোহাম্মদ ঘুরি ছিল অপুত্র, মানে তার থেকে কোনো ছেলে হয় নাই, সব মেয়ে হয়েছে। যাই হোক, তো হচ্ছে গিয়ে ঘুরির যে ভাই, ঘুরির ভাইয়ের যে ছেলে, সে হচ্ছে গিয়াসুদ্দিন সম্রাট। সে বহুবার চেষ্টা করছে কুতুবুদ্দিন আইবেক দিল্লিকে উদ্ধার করার জন্য, আক্রমণ করছে বহুবার, কিন্তু কুতুবুদ্দিন আইবেককে সে হারাইতেই পারে নাই। কুতুবুদ্দিন আইবেক কিন্তু নিজেকে সুলতান বলতেছে না, কিন্তু দিল্লিও ছাড়তেছে না। ঠিক আছে, তার কথা হচ্ছে মোহাম্মদ ঘুরি তাকে দিয়ে গেছে, সে এখন মোহাম্মদ ঘুরির ভাইয়ের ছেলে গিয়াসুদ্দিনকে এই দায়িত্ব দিবে না।
ঠিক আছে, সে তার দাস বংশকে নিয়েই থাকবে, কিন্তু সে সুলতানও ঘোষণা করতেছে না, ফলে একটা প্যাচ লেগে গেছে। এখন কুতুবুদ্দিন আইবেক সুলতান ঘোষণা করতেও পারতেছে না, কারণ সে দাস। এদিকে মোহাম্মদ ঘুরিও গেছে মরে, তার হচ্ছে গিয়ে ভাইয়ের ছেলে গিয়াসুদ্দিন তাকে হচ্ছে গিয়ে দাসপ্রথা থেকে মুক্ত করতেছে না, ফলে সে সুলতান ঘোষণা করতে পারতেছে না। সে ঘোষণা করলে বাকি সুলতানরা তাকে সুলতান মানবে না, যার জন্য সে দিল্লি দখল করে বসে আছে। তখন কুতুবুদ্দিন আইবেক করলো কি, কুতুবুদ্দিন আইবেক তার একজন ধর্মীয় গুরু আছে বাগদাদের খলিফা, তার নামও কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন কাকি। তখন এই কুতুবুদ্দিন কাকির কাছে গেল কুতুবুদ্দিন আইবেক। তো কুতুবুদ্দিন আইবেক সব পরামর্শ কিন্তু কুতুবুদ্দিন কাকির থেকেই নেয়। কুতুবুদ্দিন কাকি হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের ধর্মগুরু। তো কাকির কাছে গেল, কাকির কাছে গিয়ে কাকিকে প্রস্তাব দিল যে আপনি একটু গিয়াসুদ্দিনকে মানান, গিয়াসুদ্দিন তো আমাকে আক্রমণ করতেছে, সে আমাকে বারবার ডিস্টার্ব করতেছে, গিয়াসুদ্দিনকে আমি অনেক দিব, অনেক স্বর্ণরূপা অর্থ দিব, কারণ তার কাছে বিসিএস এর ফর্ম ফিল আপ করতে আসছি এখন। এখন এখানে কিভাবে বিসিএস এর ফর্ম ফিল আপ করাবো ভাই? তো সে হচ্ছে কুতুবুদ্দিন কাকির কাছে গেল, বাগদাদের খলিফা এবং ধর্মগুরু কুতুবুদ্দিন কাকির কাছে গিয়ে গিয়াসুদ্দিনকে ডাকলো। তো গিয়াসুদ্দিন আসলো, আসার পরে কুতুবুদ্দিন কাকি হচ্ছে তাকে বুঝাইলো যে এই গিয়াসুদ্দিন আইবেকের সাথে মারামারি করে লাভ নেই, তুমি তোমার জায়গা নিয়ে থাকো, তুর্কিতে ওকে দিল্লিতে থাকতে দাও, বিনিময়ে তোমাকে অনেক কিছু দিবে, অনেক স্বর্ণ রূপা জহরত টাকা পয়সা অনেক কিছু দিবে। টাকা পয়সা তো আর তখন ছিল না, স্বর্ণ রূপা ছিল। তো গিয়াসুদ্দিন মানলো, এবং গিয়াসুদ্দিনকে সে অনেক স্বর্ণ রূপা দিল, এবং এত স্বর্ণ রূপা দেখে গিয়াসুদ্দিন খুশি হয়ে গেছে যে এত স্বর্ণ কোথা থেকে আসে। তোমাদের আগের ক্লাস আমি বলছিলাম যে ইন্ডিয়াতে এত, ভারতীয় উপমহাদেশে কেন এত স্বর্ণ ছিল, মনে আছে তোমাদের? মনে জি আছে স্যার। কারো? জি স্যার। জি স্যার থাকলে বলেন স্যার ইয়া। মনে আছে। Okay. তো কুতুবুদ্দিন আইবেক তখন গিয়াসুদ্দিনকে অনেক স্বর্ণ দেওয়ার পরে গিয়াসুদ্দিন হচ্ছে গিয়ে ফাইনালি কুতুবুদ্দিন আইবেককে দাসপ্রথা থেকে মুক্তি করে দিল, দাসত্ব থেকে মুক্ত করে দিল, কারণ এটা গিয়াসুদ্দিন পারে, এটা গিয়াসুদ্দিনের লিগেসি। ঠিক আছে, তখন স্বাধীন সম্রাট হিসাবে কুতুবুদ্দিন আইবেক স্বীকৃতি পাইল, যে সবাই বললো যে হ্যাঁ ঠিক আছে, এখন তুমি দাস না, এখন তুমি স্বাধীন সম্রাট। কিন্তু তিনি কিন্তু তাকে সুলতান দাবি করতেন না। যদিও 1208 সাল থেকে তাকে সুলতান বলা হয়, কিন্তু কুতুবুদ্দিন আইবেক নিজস্ব ভাবে নিজের জীবদ্দশায় কখনো সুলতান দাবি করেন নাই। ঠিক আছে। তো এরপরে কুতুবুদ্দিন আইবেক একটা মিনার বানায়, কুতুব মিনার। এখন অনেকের বিষয় হচ্ছে দিল্লিতে যে কুতুব মিনার আছে, তোমরা কেউ দেখছো কিনা জানি না, আমি দেখছি, খুবই সুন্দর দেখতে। ঠিক আছে। সিল্কের মধ্যে করে স্বর্ণ নিয়ে আসা হইতো, সিল্কের মধ্যে করে স্বর্ণ নিয়ে আসা হইতো না, ভারতীয়দের কাছে যে পরিমাণ কাপড় ছিল, সিল্ক ছিল, ছিল, তারপরে মসলিন ছিল, সবকিছু বিক্রি করে স্বর্ণ পেত। ঠিক আছে, এই আলাপ আর আমি আজকে ক্লাসে করবো না, গত ক্লাসে আমি এই আলাপ করছি। তো এই জন্য হচ্ছে গিয়ে তুমি কুতুব মিনার তৈরি করেন, কুতুবুদ্দিন আইবেকই কুতুব মিনারের কাজ শুরু করেন, কিন্তু শেষ করতে পারেন না। কিন্তু উনি নিজের নামে কুতুব মিনার করেন নাই, উনি কুতুবুদ্দিন কাকির নামে কুতুব মিনার করছে। এখন এখন এটা যদি পরীক্ষা আসে কুতুবুদ্দিন মিনার কার নামে, তাহলে তোমরা যদি কুতুবুদ্দিন আইবেক দিয়ে আসো তাহলে কিন্তু ভুল হবে, কুতুব মিনার হচ্ছে কুতুবুদ্দিন কাকির নামে। ঠিক আছে, এই জায়গায় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম সুলতানাতের সূচনা, যার নাম হচ্ছে দাস বংশ। সূচনা করেন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, এবং প্রথমবার দখল করেন হচ্ছে দিল্লি, দখল করেন হচ্ছে মোহাম্মদ ঘুরি, এবং কুতুবুদ্দিন আইবেক হচ্ছে তারপরে তার বংশ শুরু করে, এবং কুতুবুদ্দিন আইবেককে প্রথম সুলতান বলতে হবে, কারণ মোহাম্মদ ঘুরি সুলতানাত শুরু করেন। এই হচ্ছে প্রথম শুরু করার কাহিনী। তাহলে এখন আমরা কোথায় পড়লাম? এখন আমরা দাস বংশে আছি, এখন আমরা পড়বো দাস বংশে তাহলে কি হয়েছে। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক একজন কৃতদাস। পরবর্তীতে তিনি ঘুরি সেনাপতি হন, এগুলো আমি বলে বলে ফেলছি। এরপরে তিনি দিল্লিতে এসে মোহাম্মদ ঘুরির অনুমতি ক্রমে দিল্লিতে এসে তিনি ভারত শাসন বা ভারতীয় দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন, এবং সে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন আইবেক, তাকে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। নিঃসন্তান ঘুরির পরে কুতুবুদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন নরপতি ঘোষণা করেন, কিন্তু সুলতান না। খেয়াল করবা, কুতুবুদ্দিন আইবেক ছিল তুর্কিস্তানে, সব কিন্তু তুর্কি থেকে আসবে, তুরস্ক থেকে আসবে, ওই অঞ্চল থেকে আসবে, তুর্কিস্তানের অধিবাসী, এবং দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হয়, প্রচুর দানশীলতা করেন, এবং কুতুব মিনারের কাজ তিনি শুরু করেন। কুতুব মিনার হচ্ছে কুতুবুদ্দিন কাকির নাম অনুসারে। মোটামুটি শেষ। হ্যাঁ। ওকে।
তো কুতুবুদ্দিন আইবেক তখন যেটা করেন, কুতুবুদ্দিন আইবেক তার দিল্লি সালতানাতের শাসন চালাইতে থাকেন। তখন কুতুবুদ্দিন আইবেকের যে মেয়ে, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবেকের মেয়ে হচ্ছে, মেয়ের জামাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ নিজেও একজন দাস ছিলেন, ঠিক আছে, এবং সে হচ্ছে গিয়ে সেই দাসকে হচ্ছে কুতুবুদ্দিন আইবেক কিনে নেন। শামসুদ্দিন ইলতুৎমিশ ছোটবেলায় কিন্তু ভালো পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ খুবই বুদ্ধিমান ছিলেন, খুবই স্মার্ট ছিলেন, এবং দেখতে শুনতে খুব ভালো ছিলেন। এই জন্য তার ভাইরা জেলাসি করে তারে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে তিনি দাস হয়ে যায়। পরে দাস হওয়ার পরে তিনি হচ্ছে গিয়ে কিছুদিন যুদ্ধ টুদ্ধ শিখেন। যুদ্ধ টুদ্ধ শিখার পরে তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। দিল্লিতে নিয়ে আসার পরে কুতুবুদ্দিন আইবেকের তাকে খুব পছন্দ হয়, ঠিক আছে, কারণ তিনি নিজেও তো দাস ছিলেন। তিনি বুঝছেন যে এই ছেলেটার মধ্যে পটেনশিয়ালিটি আছে, একে আমার লাগবে। তারপরে তিনি ওকে যুদ্ধ শিখান, বিভিন্ন কাজ শিখান, কাজ শিখায় তিনি ওকে বিভিন্ন দায়িত্ব দেন, দ্বার রক্ষীর দায়িত্ব দেন এবং প্রধান দ্বার রক্ষীর দায়িত্ব দেন। এরপরে হচ্ছে গিয়ে খুবই বিশ্বস্ততার সাথে ইলতুৎমিশ যখন কুতুবুদ্দিন আইবেকের বিশ্বস্ততা অর্জন করেন, তখন কুতুবুদ্দিন আইবেক তাকে তার মেয়ের সাথে বিয়ে দেন। এবং মেয়ের সাথে বিয়ে দেওয়ার পরে শামসুদ্দিন ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবেকের এতটাই পছন্দ ছিল যে কুতুবুদ্দিন আইবেকের পরবর্তীতে দিল্লি সালতানাত শামসুদ্দিন ইলতুৎমিশের হাতে দেওয়া হয়। শামসুদ্দিন ইলতুৎমিশ হচ্ছে দিল্লির সুলতান হয়ে যান, ঠিক আছে। এবং তাকে বলা হয় এই যে দাস বংশ, তিনি নিজেও দাস, এই যে দাস বংশ, দাস বংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুলতান হচ্ছেন শামসুদ্দিন ইলতুৎমিশ। যদি পরীক্ষায় আসে যে দাস বংশের সবচেয়ে শ্রেষ্ঠ সুলতানকে, তাহলে উত্তর হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি হচ্ছে তুর্কি সুলতানাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, শুধু দাস বংশ না, এরপরে তুর্কি সুলতানাতের যা বংশ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ তার আমলেই সবকিছু পারফেক্টলি হয়। তিনি প্রথম কারেন্সির প্রচলন করেন এবং তিনি কুতুব মিনারে যতটুকু কাজ অসমাপ্ত ছিল তিনি অতটুকু কাজ শেষ করেন। পরীক্ষায় আসে যে কুতুব মিনারের কাজকে শেষ করেন, তো কুতুব মিনারের কাজ কুতুবুদ্দিন আইবেক কিন্তু শেষ করে না, শেষ করেন হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং এই জন্য তাকে 1229 সালে সুলতানি আজম উপাধি দেওয়া হয় এবং সবাই তাকে খুব পছন্দ করে, ঠিক আছে। তো শামসুদ্দিন ইলতুৎমিশের ঘটনা এখানেই শেষ। শামসুদ্দিন ইলতুৎমিশের পরে শামসুদ্দিন ইলতুৎমিশের যে বাচ্চা কাচ্চা ছিল সেগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, যে একজনের নাম হচ্ছে নাসিরউদ্দিন মামুদ। নাসিরউদ্দিন মামুদ হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের বড় ছেলে, ঠিক আছে। তোমরা কি বোরিং হচ্ছ? বোর লাগতেছে? ইতিহাস তো বোর লাগার কথা না, কথা বলে না বোর কেন? লাগছে না। না দাদা। ওকে, তো শামসুদ্দিন ইলতুৎমিশের হচ্ছে 4টা ছেলে মেয়ে। একটা হচ্ছে বড় ছেলে হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ, তারপর হচ্ছে রুকনউদ্দিন ফিরোজ, তারপর হচ্ছে রাজিয়া মেয়ে, তারপর হচ্ছে মাইজউদ্দিন বাহরাম। তো এই 4টা ছেলের মধ্যে সবচেয়ে বড় যে সে হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ। তো এখানে যদি তোমরা একটু জুম করো তাহলে তোমরা দেখতে পাবা, মোবাইলে একটু জুম করো তাহলে তোমরা দেখতে পাবা যে হচ্ছে তখন কতটুক এরিয়া তার হাতে ছিল। এটা ছিল দিল্লি, যেটা হচ্ছে, মোবাইল একটু জুম করো এই জায়গাটা, এটা এটা হচ্ছে দিল্লি, যেটা ছিল হচ্ছে সেন্টার। হ্যাঁ, তার পাশে এই যে দেখো অযোধ্যা, অযোধ্যা কিন্তু বাংলার অধীনে। শামসুদ্দিন ইলতুৎমিশ অযোধ্যাকে বাংলার অধীনে ঢুকায় ফেলে। তারপরে দেখো এইখানে হচ্ছে মুলতান, আজকের যে মুলতান তোমরা চিনো, এই যে মুলতান, এই যে লাহোর, ঠিক আছে, এখানে হচ্ছে হ্যান্সি। তো হচ্ছে এটাকে আমিও চিনি না। তো এই যে অযোধ্যাতে হচ্ছে গিয়ে ইয়াকে পাঠানো হয়, এই নাসিরউদ্দিন মাহমুদকে অযোধ্যাতে পাঠানো হয় যে তুমি গিয়ে অযোধ্যা দখল করো এবং অযোধ্যাকে শাসন করো। তো নাসিরউদ্দিন মাহমুদ অযোধ্যাতে যায়, কিন্তু আনফরচুনেটলি সে অযোধ্যাতে গিয়ে মারা যায়। সে মারা যাওয়ার পরে ইলতুৎমিশ খুবই ব্যথিত হয় যে তার সবচেয়ে ভালো ছেলেটা মরে গেছে, যে সবচেয়ে যোগ্য ছেলে ছিল, যে সবচেয়ে উত্তরাধিকারী ছেলে ছিল, সেই ছেলেটা মারা গেছে। সেই ছেলেটা মারা যাওয়ার পর উনি খুবই ব্যথিত হয়। তো এই ছেলেটা মারা যাওয়ার পরে সবাই চিন্তা করে যে তাইলে এখন তো এখন কে হবে, এখন সুলতান নিশ্চয় হবে হচ্ছে রুকনউদ্দিন ফিরোজ। তো কিন্তু ইলতুৎমিশ বলে গেছিল যে আমার পরে যদি সুলতান হয় সে সুলতান হবে রাজিয়া, কারণ রাজিয়ার মধ্যে সকল গুণাবলী আছে একজন সুলতান হওয়ার মতো। কিন্তু এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে গিয়ে তখন এই সমাজে হচ্ছে, এই তুর্কি সমাজে মানে এই দিল্লি সালতানাতে তখন কিছু আমির ছিল, মানে ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী আমির ছিল, হাফেজ ছিল, আউলিয়া ছিল, যারা হচ্ছে গিয়ে এই দিল্লি সালতানাতকে প্রভাবিত করতে পারতো, যারা রাজদরবারেরও অংশ ছিল এবং যারা প্রজাদেরকেও প্রভাবিত করতে পারতো।
তো এই জন্য হচ্ছে তাদের কথা শুনতে হইতো, তারা কেউ রাজিয়াকে মানতে রাজি না যে একজন মেয়ে কিভাবে দিল্লি সালতানাতের তোমার সুলতান হবে। সেই ঠিক আছে, তো এটা তারা মানতে রাজি না। যে কারণ হচ্ছে তারা এই মন মানসিকতার না, এখনো আমাদের অনেকের মন মানসিকতা এরকম না যে কিভাবে মেয়েরা একটা ক্ষমতায় যাবে। ঠিক আছে, মুলতানি মাটি কি মুলতান থেকে আনা হয়? হ্যাঁ হ্যাঁ, মুলতানি মাটি মুলতান থেকেই আনা হয়। ঠিক আছে, তোমার লাগলে বলো। হ্যাঁ, এই যে গায়ে মাখে আর কি, মুখে মাখে, তাহলে মুখ ফর্সা হয়ে যায়। তো তখন ওরা মানতে রাজি না, যে রাজিয়াকে আমরা মানি না। তো রাজিয়া তখন আপ্রাণ চেষ্টা করতেছে সে সুলতান হবে, কারণ নাসিরুদ্দিন মাহমুদ মারা গেছে। মাহমুদ যে ইলতুৎমিশের বড় ছেলে, সে তো মারা মারা গেছে 1236 সালে। ইলতুৎমিশ মারা যান, তো তার বড় ছেলেও মারা গেছে, উনিও 1236 সালে মারা যান। তখন তিনি অযোগ্য, মারা যাওয়ার আগেই তিনি অযোগ্য পুত্রদের পরিবর্তে রাজিয়াকে মনোনীত করে যান, কিন্তু রাজিয়াকে কেউ মানতেছিল না। তো যেহেতু রাজিয়াকে মানতেছিল না, তখন কি করে, তখন রাজিয়াকে না দিয়ে এই অভিজাত শ্রেণী রাজিয়াকে না দিয়ে কাকে দেয়, রুকনউদ্দিন ফিরোজকে দেয়। যে রাজিয়াকে দেয়া যাবে না, রুকনউদ্দিন ফিরোজকে দিতে হবে। এবং যখন রুকনউদ্দিন ফিরোজকে দেয়, রুকনউদ্দিন ফিরোজের যে মা, অর্থাৎ ইলতুৎমিশের তো অনেকগুলো ওয়াইফ ছিল, তখন রাজাদের অনেকগুলো ওয়াইফ থাকতো। তো রুকনউদ্দিনের ফিরোজের যে মা, সে হচ্ছে গিয়ে রুকনউদ্দিন ফিরোজকে পুরো কুক্ষিগত করে ফেলে। কুক্ষিগত করে ফেলে সে হচ্ছে মেইন অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা নিয়ে নেয়। এবং রুকনউদ্দিন ফিরোজের মা রাজিয়ারও মা। ঠিক আছে, মা মেয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। ঠিক ঠিক আছে, মা রুকনউদ্দিন ফিরোজের মা হচ্ছে কোনোভাবে রাজিয়াকে মানতে রাজি না। তিনি হচ্ছে রুকনউদ্দিন ফিরোজকে একরকম কুক্ষিগত করে তিনি সকল দায়িত্ব নিজের অন্দরমহল থেকে নিজেই সুলতানাত চালানো শুরু করেন। তো স্বাভাবিকভাবে যা হয়, রুকনউদ্দিন ফিরোজ হচ্ছে গিয়ে প্রচন্ড সুরা পান করতো, মদ পান করতো, নারী সঙ্গ ছিল, হারেম ছিল, দেশের দিল্লির অবস্থা খারাপ হয়ে গেছে। তো ফাইনালি যখন দিল্লির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন সবাই মিলে ডিসিশন যায় যে না, আর তো সহ্য করা যাচ্ছে না। এই যে আমি এখানে লিখছিলাম যে বিলাসপ্রিয় রুকনউদ্দিন ফিরোজের মা হচ্ছে শাহ তুর্কান তখন প্রশাসনিক ক্ষমতা দখল করেন, এবং ইলতুৎমিশের যে বাকি বউগুলা ছিল, ও বাকি সন্তানগুলা বউ সন্তানগুলো ছিল, তাদের উপর অত্যাচার শুরু করে। মানে টিপিক্যাল বাংলা কাহিনী আর কি। এটা যেটা তোমরা জানো, যেটা হওয়ার সেটাই হচ্ছিল। তখন সবারই অরাজকতা দেখে রাজিয়া খুবই ভালো ফাইটার ছিল, মানে যোদ্ধা ছিল। তখন যোদ্ধাদের সাথে মিলা সেনাবাহিনী এবং অভিজাতদের কাছে রাজিয়া সাহায্য প্রার্থনা করেন যে এখন হচ্ছে গিয়ে দিল্লিকে বাঁচাইতে হবে। ফাইনালি দিল্লিকে বাঁচানোর জন্য 1236-এ, অর্থাৎ যে সালে হচ্ছে গিয়ে ইলতুৎমিশ মারা যান, সেম সালে হচ্ছে রুকনউদ্দিন ফিরোজকে হত্যা করা হয়। এবং হত্যা করে রাজিয়া হচ্ছে গিয়ে ক্ষমতায় বসে যায়। তো রাজিয়া ক্ষমতায় বসার শুরুতে একটা হত্যা করে, নিজের ভাইকে হত্যা করে এবং নিজের মাকে জেলে ঢুকায় ফেলে। জেলে ঢুকায় সে হচ্ছে গিয়ে ক্ষমতায় বসে যায়। ঠিক আছে, এবং দিল্লি সালতানাতে প্রথম নারী শাসক হয়। এখন আমাকে বলো, কেউ একজন, যেটা কি সুলতান রাজিয়া হবে নাকি সুলতানা রাজিয়া হবে, বলো। সুলতানা রাজিয়া হবে। সুলতান রাজিয়া হবে না সুলতানা রাজিয়া হবে? বাকিদের কি মতামত? কেউ রেসপন্সই করে না। ধরে ধরে জিজ্ঞেস করতে হবে, এই বাচ্চাদের মতো ক্লাসে জিজ্ঞেস করতে হবে, শিখতে আসছো, রেসপন্স করতে হবে। তো তো এটা হচ্ছে সুলতান রাজিয়া সুলতান বা রাজিয়া হবে, রাজিয়া, সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতান। কারণ হচ্ছে উনি উনি ছিল সুলতান, উনি ছিল স্বাধীন এবং সার্বভৌম শাসক। মহিলা বলে ওনাকে আলাদাভাবে সুলতানা, এখন কথা হচ্ছে সুলতানাকে, সুলতানা হচ্ছে যে সুলতানের ওয়াইফ তাকে বলবো সুলতানা। ঠিক আছে, সুলতানের ওয়াইফ হচ্ছে সুলতানা, যেমন ট্রাম্পের ওয়াইফ হচ্ছে ফার্স্ট লেডি। হ্যাঁ, মিসেস ট্রাম্প হচ্ছে ফার্স্ট লেডি, উনাকে তো ফার্স্ট লেডি বলতে হবে। এখন যদি হিলারি যদি ইয়া হইতো, প্রধান প্রেসিডেন্ট হতো, তাহলে কি হিলারিকে আমরা ফার্স্ট লেডি বলতাম না প্রেসিডেন্ট বলতাম? হিলারিকে তো আমরা প্রেসিডেন্টই বলতাম, হিলারিকে তার ফার্স্ট লেডি বলা যাবে না, বা হিলারির হাজবেন্ডকে তো ফার্স্ট ফার্স্ট জেন্টস বলা যাবে না। ঠিক না? তো সুলতান রাজিয়া, রাজিয়া হচ্ছে সুলতান, সে সুলতানা না। সুলতানা হচ্ছে তোমার সুলতানের প্রধান বউ, আবার সব বউ না, সুলতানের যে প্রধান বউ সে হচ্ছে সুলতানা। আর সুলতান রাজিয়া, তো একে সুলতানা রাজিয়া বলা যাবে না। তো তখন সুলতান রাজিয়া একে ক্রস করে ফেলে,
এ মরে যায় এবং সুলতানা এ তো আগেই মরে গেছে, বা সুলতান রাজিয়া এখন হচ্ছে কি ক্ষমতা হয়, কিন্তু এই তো বাকি রয়ে গেছে, ঠিক না? মইজুদ্দিন বাহরাম মানে হচ্ছে ইলতুৎমিশের ছোট ছেলে, সে তো বাকি রয়ে গেছে, তো এখন সে হচ্ছে গিয়ে ষড়যন্ত্র করা শুরু শুরু করবে। তো সুলতান রাজিয়া যখন ক্ষমতা নেয় তিনি অনেকগুলা কাজ শুরু করেন, ক্ষমতাটাকে একদম কেন্দ্রীভূত করে ফেলেন, দিল্লির দিকে নিয়ে আসেন, পুরো ক্ষমতাটা দিল্লি কেন্দ্রিক করে করে ফেলেন, বাকি শাসকদেরকে দুর্বল করে ফেলেন এবং অনেকগুলা যুদ্ধ করেন, যুদ্ধে হচ্ছে গিয়ে অনেকগুলা যুদ্ধকে উনি হারান। কিন্তু ওই যে অভিজাত শ্রেণী, ওই যে অভিজাত শ্রেণী তাদের মাথায় তো ঢুকেই আছে যে কে একটা মহিলা শাসন করতেছে, তো তাদের এই মহিলার শাসন না দেখার জন্য সুলতান রাজিয়া এরপরে পুরুষের পোশাক পরা শুরু করেন। তিনি পুরুষের পোশাক পরে রাজদরবারে আসতেন, মাথায় তাজ পরতেন, পুরুষের পোশাক পরতেন, তারপরে হচ্ছে গিয়ে আহ এই ধরনের পোশাক পরে আসা শুরু করতেন। তারা তো আরো খেপে খেপে যায়, ঠিক ঠিক আছে, তাদের মাথা আরো খারাপ হয়ে যায়। তারা ষড়যন্ত্র শুরু করে, ষড়যন্ত্র শুরু করে ভাতিন্ডা, এই এই জায়গায় একটা অঞ্চল আছে, যে অঞ্চলটার নাম হচ্ছে ভাতিন্ডা, ঠিক আছে? তো ভাতিন্ডার যে শাসনকর্তা তার নাম হচ্ছে আলতুনিয়া। আলতুনিয়া তখন বিদ্রোহ ঘোষণা করে। এর আগে মুলতান বিদ্রোহ ঘোষণা করেন, সুলতান রাজিয়া গিয়ে যুদ্ধ করে বিদ্রোহ হারান, তাহলে মুলতান বেঁচে বেঁচে যায়। কিন্তু এই যে ভাতিন্দা, ভাতিন্দা যখন বিদ্রোহ ঘোষণা করে, আলতুনিয়া যখন বিদ্রোহ ঘোষণা করেন, তখন হচ্ছে গিয়ে সুলতান রাজিয়া সেখানে যান যুদ্ধ করতে, সেই বিদ্রোহ দমন করতে এবং তাকে হারাইতে। তো সুলতান রাজিয়ার হচ্ছে একটা প্রধান অশ্বরোহী ছিল, ওটা দাস ছিল, প্রধান অশ্বরোহী ছিল, যাকে অনেকে বলতো যে সুলতান রাজিয়ার সাথে নাকি অশ্বরোহী প্রেম ছিল, এই জন্য তাকে প্রধান অশ্বরোহী করতে, ঠিক আছে? তো সেই যুদ্ধে ওই অশ্বরোহীও মারা যায়, প্রধান যে অশ্বরোহী দরবারে, সেও মারা যান। তো সুলতান রাজিয়া বাতিন্দার হচ্ছে আলতুনিয়ার কাছে হেরে যান এবং হেরে গিয়ে বন্দী হন। যেই সুলতান রাজিয়া বন্দী হন, সাথে সাথে ক্ষমতায় কে চলে আসেন বলতো? বলো বলো। মুইজুদ্দিন। মইজুদ্দিন, মইজুদ্দিন বাহরাম চলে আসেন ক্ষমতায়, ঠিক আছে? ওদিকে সুলতান রাজিয়া কিন্তু বাতিন্দায় বন্দী। তো সুলতান রাজিয়া তো এত নর্মাল লেডি না, ও তো মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। ও করে, ও করছে কি, ওকে যে হারাইছে বাতিন্দার শাসনকর্তা আলতুনিয়া, তাকে বলে যে তুমি যে আমাকে হারাইছো তুমি কি পাইছো? তুমি তো সেই বাতিন্দার শাসনকর্তা, বাতিন্দার শাসনকর্তাই রয়ে রয়ে গেছো, তুমি তো আর কিছু পাও না, তুমি গিয়ে দিল্লির কাছে চাও তো তোমাকে কিছু দেয় কিনা। তো সেই ভাতিন্দার আলতুনিয়া, আলতুনিয়া আসছে হচ্ছে মইজুদ্দিন বাহরামের কাছে, যে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, আমি সুলতান রাজিয়াকে বন্দি করে রাখছি, সুতরাং আমাকে এটা সেটা দিতে হবে। যথারীতি মইজুদ্দিন বাহরাম তাকে দেয় নাই, সে খেপে গেল। সে খেপে গিয়ে সুলতান রাজিয়াকে বললো যে ও তো আমার কিছু দেয় না। তো সুলতান রাজিয়া তাকে একটা অফার দিল, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো, ঠিক আছে? তো সুলতান রাজিয়া হচ্ছে তখন আলতুনিকে বিবাহের প্রস্তাব দিল। তা আলতুনিয়ার জন্য তো এটা খুবই সৌভাগ্যের বিষয় যে একটা সুলতান তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, যতই হোক এক্স সুলতান, সুলতান তো। তো সুলতান রাজিয়া কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল, ছবি দেখাইলাম না তোমাদেরকে। তো আলতুনিয়া রাজি হয়ে গেল এবং সে হচ্ছে বিয়ে করে ফেললো। এখন বিয়ে করছে তো বিয়ে করার জন্য না, বিয়ে করছে তো দিল্লি আক্রমণ করার জন্য, ঠিক না? বিয়ে তো করছে হচ্ছে গিয়ে সুলতান রাজিয়া প্ল্যান তো হচ্ছে এই বাতিন্ডা থেকে ওকে নিয়ে চলে আসবে দিল্লিতে, দিল্লিতে এসে একে মেরে আবার ক্ষমতা দখল করব। কিন্তু প্ল্যান কাজ করে নাই, দিল্লিতে ঠিকই আসছে, এসে যুদ্ধ করছে, যুদ্ধ করে জামাই বউ দুজনেই মরে গেছে। ওরা আর মইজুদ্দিন বাহরামের সাথে যুদ্ধে টিকে নেই, মইজুদ্দিন বাহরামের সাথে যুদ্ধে হেরে যায় এবং যুদ্ধে হেরে যাওয়ার কারণে মইজুদ্দিন বাহরাম দুজনকেই মেরে ফেলে। সুলতান রাজিয়ার ক্ষমতাও শেষ, জীবনও শেষ, ঠিক আছে? তাইলে এখন সুলতান রাজিয়াও মাইনাস হয়ে গেছে। মাইনাসে ইলতুৎমিশের তিনটা তিনটা বাচ্চার মধ্যে, চারটা বাচ্চার মধ্যে তিনটাই নাই হয়ে গেছে, আর একটা আছে মইজুদ্দিন বাহরাম, ঠিক আছে? তোমাদের ভালো লাগতেছে? জি স্যার। জি স্যার, ভালো লাগতেছে। তো আমরা হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত আসছি যে সুলতান রাজিয়া কিভাবে করছে। 1236 সালে তিনি সিংহাসনে করেন এবং চার চার বছর তিনি শাসন করেন, 4 বছর পরে তিনি মারা যান, মানে ওই যুদ্ধ করতে করতে তিনি মারা যান, ঠিক আছে? তো তিনি মারা যাওয়ার পরে কি হবে, তিনি মারা যাওয়ার পরে মইজুদ্দিন বাহরাম হচ্ছে গিয়ে শাসন ক্ষমতা দখল করেন এবং শাসন ক্ষমতা দখল করার পরে মইজুদ্দিন বাহরামের পরে হচ্ছে তার যে ছেলে, সেটা হচ্ছে আলাউদ্দিন মাসুদ শাহ। এই হচ্ছে গিয়ে মইজুদ্দিন রুকনউদ্দিন ফিরোজের ছেলে, ওকে শাসন ক্ষমতা দেওয়া হয়।
কিন্তু উনার শাসন ক্ষমতা পছন্দ হয় না, পছন্দ না হওয়ার কারণে তখন হচ্ছে গিয়ে আবার শাসন ক্ষমতা চেঞ্জ হয়ে ইলতুৎমিশের যে বড় ছেলে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তোমাদের নাম মনে আছে, তার যে ছেলে, তার ছেলের নামও কিন্তু নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এইখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, বাপ পোলার নাম একই, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এবং দ্বিতীয় লেখা নাই। যখন লেখা থাকবে না নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তখন নাসিরুদ্দিন মাহমুদ শাহকে দেয়া হয়। কারণ হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ হচ্ছে ইলতুৎমিশের নাতি, এগুলো উনিও ইলতুৎমিশের নাতি, কিন্তু নাসিরুদ্দিন মাহমুদ শাহ হচ্ছে তোমার ইলতুৎমিশের পছন্দের নাতি, এবং ইলতুৎমিশ তাকে নিজের হাতে গড়ছিল, যার কারণে তার মাথায় অনেক বুদ্ধি ছিল। তো নাসিরুদ্দিন মাহমুদ শাহকে তখন আহ ইয়া করা হয়, ক্ষমতা দেওয়া হয়, এবং নাসিরুদ্দিন মাহমুদ শাহ ক্ষমতা নিয়ে খুব ভালোভাবেই চালায়। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে কনফিউশন হয়। সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন আসে যে হচ্ছে এইখানে যে বলা হয় যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ হচ্ছে একটা সরল এবং অনাড়ম্বর জীবন যাপনের জন্য তাকে ফকির বাচ্চা বলা হয়। এটা সেই নাসিরুদ্দিন মাহমুদ শাহ না, এটা ইলতুৎমিশের ছেলে না, ইলতুৎমিশের নাতি। এবং নকল করতেন এবং টুপি টুপি সেলাই করতেন। কারণ তাইলে তুমি যদি কোরআন নকল করেন, টুপি সেলাই করেন, তাহলে রাজদরবার কে চালাইতো? রাজদরবার ওই যে সে আমিররা, আউলিয়ারাই চালাইতো। সে রাজদরবার নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, রাজদরবার নিয়ে তার কোনো চিন্তাও নাই। তিনি বলতো যে আমি ক্ষমতা চাই না, আমার বসায় রাখছেন সেটাতেই হবে, আমি কোনো কাজ করতে পারবো না। তো এই জন্য সে হচ্ছে এই এগুলা করেই সময় কাটাইতো। আর রাজদরবার হচ্ছে ওই আউলিয়ারাই, এবং সরি আমিররাই চালাইতো। তো এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ যখন ছিল, তখন হচ্ছে তার একজন নাসিরুদ্দিন মুইজউদ্দিন বাহারম শাহ একটা পদ সৃষ্টি করেন। এখানে অনেক গল্প আছে, গল্প শুনবা? গল্পে ভালো লাগছে বেশি। জি স্যার বলেন। জি স্যার বলেন। ঠিক আছে, এই যে যখন মুইজউদ্দিন বাহারাম শাহ যখন ক্ষমতায় আসছিল, ঠিক আছে, অর্থাৎ রাজিয়াকে মেরে, তখন সে বুঝলো যে আসলে রাজিয়া যে কাজগুলা করছে, রাজিয়া ক্ষমতা পুরো নিজের হাতে কুক্ষিগত করছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই জন্য সে হচ্ছে কি একটা পদ সৃষ্টি করে। হ্যাঁ, পদ সৃষ্টি করে, পদটার নাম হচ্ছে মামলিকত, মানে হচ্ছে রাজার প্রতিনিধি, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ কিংডম। কেন করে? কারণ সে দেখলো যে আমার নিজের একটা লোক লাগবে। হ্যাঁ, রাজার পরে হচ্ছে সুলতানের পরে হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে বলে ওয়াজির। হ্যাঁ, তো ওয়াজির আর সুলতানের মাঝখানে কোনো পদ নেই। এখন প্রধানমন্ত্রী যথেষ্ট ষড়যন্ত্র করে, ঠিক আছে। প্রধানমন্ত্রী যাতে ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য হচ্ছে মুইজউদ্দিন বাহারাম শাহ একটা পদ সৃষ্টি করে, নাম হচ্ছে মামলিকাত বা রাজার প্রতিনিধি। এই পদটা খুবই গুরুত্বপূর্ণ পদ হয়ে যায়, কারণ সুলতানের সমান পরিমাণ ক্ষমতা ছিল এই পদে। ঠিক আছে। তো এই যে মুইজউদ্দিন বাহারাম শাহ যখন ছিল, তখন তার যে প্রধানমন্ত্রী ছিল, সে প্রধানমন্ত্রী তাকে হচ্ছে গিয়ে পছন্দ করতো না। এই জন্য প্রধানমন্ত্রী তাকে সরানোর জন্য অনেক সলা পরামর্শ করে। অ্যাট লাস্ট 1242 সালে মুইজউদ্দিন বাহারাম শাহকে মেরে ফেলা হয়। ঠিক আছে। তখন এই যে রুকনউদ্দিন ফিরোজ শাহর যে ছেলে, হ্যাঁ, রুকনউদ্দিন ফিরোজ শাহর ছেলে, তাকে সুলতান করা হয়। আমি তো আগেই বলছি যে আলাউদ্দিন আল মাসুদ হচ্ছে রুকনউদ্দিন ফিরোজ শাহর ছেলে, তাকে সুলতান করা হয়। ঠিক আছে। কিন্তু রুকনউদ্দিন ফিরোজ শাহর যে ছেলে, তাকে সুলতান করা হয়। তখন বলবন নামে একজন লোক ছিল, বলবন। উনি কিন্তু সুলতান বংশের বাইরে। বলবন যে ছিল, সে ছিল কোর্টের প্রধান আর কি, মানে ওই যে রাজার কোর্ট থাকে না, কোর্টের প্রধান ছিল। তো বলবনের আবার তোমার আলাউদ্দিন মাসুদ শাহকে পছন্দ না। তো বলবন কোথা থেকে আসলো হঠাৎ করে? বলবনও একজন দাস ছিল, তাকেও ইলতুৎমিশই কিনছিল। ঠিক আছে, এই যে ইয়ার মতো তাকেও ইলতুৎমিশ কিনছিল, এবং ইলতুৎমিশ তাকে দিয়ে 40 চক্র বানাইছিল। এই যে আলাদিনের 40 চোর আছে না, তোমরা ছোটবেলায় পড়ছো না যে আলাদিনের 40 চোর? এই আলাদিনের 40 চোরের কাহিনী কোথা থেকে আসছে জানো? এই 40 চক্র থেকেই মানে বিষয়টা আসছে আর কি। তো এই 40 চক্র ছিল 40 জন দাসের, যারা খুবই ক্ষমতাবান ছিল। এদেরকে ইলতুৎমিশ কিনতো, কিনে কিনে নিজের সেনাবাহিনীতে রাখতো, রেখে এদেরকে প্রশিক্ষণ দিত, প্রশিক্ষণ দিয়ে এদেরকে দিয়ে দেশ চালাইতো, সাম্রাজ্য চালাইতো। তো এদেরকে বলতো 40 চক্র। এই 40 চক্র আর হচ্ছে আমির, হ্যাঁ, এরা মিলে
প্রধান ক্ষমতাটা দখল করতো। এগুলো সব ইয়ার বানানো, মানে এই ইলতুৎমিশের আইডিয়া। তো এই 40 চক্রের লোকজনের প্রধান একজন ভালো লোকজন ছিল বলবন। বলবন হচ্ছে এই আলাউদ্দিন মাসুদ শাহকে পছন্দ করতো না, তাকে খুব অপছন্দ করতো। ঠিক আছে, তখন সে হচ্ছে ষড়যন্ত্র করে মাসুদ শাহ ছেলে নাসিরুদ্দিন মাহমুদ শাহকে সুলতান করে, অর্থাৎ সে তখন নাসিরুদ্দিন মাহমুদ শাহকে সুলতান করে দেয়, আলাউদ্দিন মাসুদ শাহকে সরায় সরায় ফেলে এবং নিজের মেয়ের সাথে মাহমুদ শাহের বিয়ে দেয়। মানে মাহমুদ শাহ বিয়ে করে হচ্ছে, যেহেতু মাহমুদ শাহকে বলবন নিয়ে আসছে, যেহেতু মাহমুদ শাহ বলবনের কথা শুনতো, তো নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে তাকে জামাতা বানায় দেয়। ঠিক আছে, তখন হচ্ছে 1266 সালে হঠাৎ করে নাসিরুদ্দিন মাহমুদ শাহ মারা যায়। ঠিক আছে, কিভাবে মারা যায় এটার কোনো ইয়ত্তা নাই। ইতিহাসবিদদের মতে তাকে বলবনই মেরে ফেলে। হ্যাঁ, তো যখন নাসিরুদ্দিন মাহমুদ শাহ মারা যায়, তখন বলবনে কিন্তু অনেক বয়স, প্রায় 70 বছর বয়স। তখন বলবন হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ মারা যাওয়ার পরে সে হচ্ছে ক্ষমতা দখল করে নেয়। তাহলে এই যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ মারা গেল, সাথে সাথে দাস বংশ শেষ হয়ে গেল। এই হচ্ছে দাস বংশের টোটাল ইতিহাস। প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশের 4টা ছেলে মেয়ে, বড় ছেলে হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তারপরে হচ্ছে রুকনউদ্দিন ফিরোজ শাহ, তারপরে হচ্ছে মেয়ে রাজিয়া, তারপরে হচ্ছে মুইজউদ্দিন বাহরাম। 4টাই সুলতান হয়েছে, মাশাআল্লাহ, একটাও বাদ যায় নাই। না, প্রথমটা হইতে পারে না, নাসিরুদ্দিন মাহমুদ শাহ বাংলায় গিয়ে মারা গেছে। তারপরে হচ্ছে দ্বিতীয় ছেলে সুলতান হয়েছে, তাকে রাজিয়া মেরে মেরে ফেলছে। তারপর রাজিয়া সুলতান হয়েছে, তাকে তার ভাই মেরে ফেলছে। তারপরে তার ভাই সুলতান হয়েছে। ঠিক আছে, তারপরে তার ভাই সুলতান হওয়ার পরে তার দ্বিতীয় ভাইয়ের ছেলে সুলতান হয়েছে। দ্বিতীয় ভাইয়ের ছেলে সুলতান হওয়ার পরে আবার প্রথম ভাইয়ের ছেলে সুলতান, আর ফাইনালি প্রথম ভাইয়ের ছেলে বলবনের ষড়যন্ত্রে মারা গেছে এবং দাস বংশ শেষ হয়ে গেছে। এই হচ্ছে পুরা দাস বংশের ইতিহাস। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, টায়ার্ড হয়ে গেছে নাকি? তো দাস বংশের ইতিহাস কেন শেষ হলো বললাম, কারণ বলবন, মানে যার নাম হচ্ছে বাহাউদ্দিন, যে ছিল একজন দাস, সে কিন্তু এই দাস বংশের অন্তর্ভুক্ত না, এবং সে নিজেকে এই দাস বংশের অন্তর্ভুক্ত মনেও করতো না। ঠিক আছে, সে নিজেকে আলাদা মনে মনে করতো। এই জন্য সে হচ্ছে ওই দাস বংশের আর আহ ইয়া করে নাই, কিন্তু সে বংশ চালায় গেছে। সে হচ্ছে নিজের মতো করে বংশটা চালায় চালায় গেছে। এরপরে বলবনের পরে হচ্ছে তোমার বলবনের সময় অনেক মানুষজন ছিল। এখানে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য পড়বা, যে বলবনের সময় তোমার কিছু বিদ্যাউৎসী গুণীজন পৃষ্ঠপোষক ছিলেন। তার মধ্যে একজন ছিলেন আমির খুসরু, যাকে বলতো ভারত ভারত কি বলে তুত, ভারতী তুত, মানে হচ্ছে ভারতের তোতা পাখি। ঠিক আছে, বুলবুলি হিন্দ বলবো না, তুতে হিন্দ, তাকে বলতো তুতে হিন্দ। এটা পরীক্ষায় আসে যে তুতে হিন্দ কে, ভারত না, পরীক্ষাতে হিন্দি আসে না, পরীক্ষায় আসে বাংলা, যে ভারতের তোতা পাখি কে। আমির খুসরু তখন হচ্ছে গিয়ে ভারতের তোতা পাখি। ঠিক আছে, এবং বলবন তখন ক্ষমতা চালাচ্ছে। তো বলবন দেখো, বলবনের ক্ষমতা দেখো। বলবন যখন ক্ষমতা চালাচ্ছে, এই যে বলবন কি আসুদ্দিন বলবন, তার হচ্ছে 2টা ছেলে, একটা হচ্ছে মোহাম্মদ, একটা হচ্ছে বুকরা খা। এর মধ্যে মোহাম্মদ কি হয়েছে, মোহাম্মদ হচ্ছে মঙ্গলের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। মোহাম্মদ তার পছন্দের ছেলে, কেন জানি পছন্দের ছেলেগুলাই সবার প্রথমে মারা যায়, আমি জানি না কেন মারা যায়। তো মোহাম্মদ হচ্ছে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, এবং বলা হয় মোহাম্মদ যখন মারা যায়, রাজা বলবনের দরবারে যখন খবর আসে যে বলবন মোহাম্মদ তো মারা গেছে, তখন হচ্ছে বলবন এক ফোঁটাও কান্না করে না, এক ফোঁটাও বিচলিত হয় না। সে যদিও শোনা যায় যে পরে অন্দরমহলে গিয়ে সে প্রচুর কান্নাকাটি করছে, কিন্তু
বলবন এতটাই কঠোর হৃদয় ছিল যে সে সামনে কান্না করে নাই। তো বলবন যে এই যখন মারা যায় তখন তো স্বাভাবিকভাবে বুকরা খাই হচ্ছে গিয়ে দ্বিতীয় সুলতানের যোগ্য, কিন্তু বুকরা খাকে সে সুলতান করে নাই। বুকরা খাকে কোথায় বুকরা খাকে পাঠায় দিয়েছে হচ্ছে বাংলায়, যে তুমি বাংলায় যাও, বাংলায় বিদ্রোহ হচ্ছে সেগুলো দমন করো। বুকরা খা বাংলায় চলে গেল। এদিকে মোহাম্মদের একটা ছেলে ছিল খাইসরু, আর হচ্ছে বুকরা খার একটা ছেলে ছিল কায়কোবা। হ্যাঁ, তো বলবন আবার কায়কোবাদকে বেশি পছন্দ করতো। এবং তখন দিল্লির একজন প্রবীণ কোতোয়াল ছিল ফখরুদ্দিন। এবার তোমরা বলো কোতোয়াল মানে কি, কে একজন বলো। কোতোয়াল মানে কি, এটা কিন্তু পরীক্ষা আসবে, কেউ জানো? মনে পড়ছে না, শুনছি আগে কিন্তু মনে পড়ছে। আচ্ছা, রাজার যে দরবার, সেই দরবারের যে প্রধান দুর্গ, সেই দুর্গের যে প্রধান দ্বার, সেই দ্বার যে রক্ষা করে তাকে বলে কোতোয়াল। ঠিক আছে? তো এই যে প্রবীণ কোতোয়াল ফখরুদ্দিনের বয়স কিন্তু প্রায় তখন 90 বছর। সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ অভিজ্ঞ লোক সে, এবং সে প্রধান কোতোয়াল, সে কোতোয়াল। এবং এরপরেই কিন্তু এই কোতোয়াল শব্দ অর্থাৎ দ্বার রক্ষী বা দুর্গের প্রধান রক্ষী থেকে পরে কিন্তু কোতোয়াল অর্থ আসলো পুলিশ। যারা বিশেষ পুলিশ ভাই ভাই দিবা তাদেরকে এটা জিজ্ঞেস করবে যে কোতোয়াল শব্দটা আসলো কোথা থেকে। কোতোয়াল শব্দটা হচ্ছে সুলতান আমল থেকে আসছে, যে সুলতানের দুর্গে দ্বার রক্ষা করতো তাকে বলতো কোতোয়াল। তো এরপরে রক্ষাকারীদের নাম হলো পুলিশ, মানে কোতোয়াল। এখান থেকেই তোমাদের জেলায় যে সদর থানা সেটার নাম হচ্ছে কোতোয়ালি। ঠিক আছে? তো এরপরে হচ্ছে কায়কোবাদকে সম্রাট করে দেওয়া হলো, কারণ হচ্ছে কোতোয়াল, প্রবীণ কোতোয়াল ফখরুদ্দিন মনে করতো যে কায়কোবাদই উপযুক্ত। কায়কোবাদকে যখন সম্রাট করা হলো, এই যে খাইসু কিন্তু চুপ করে বসে থাকলো। খাইসু কিন্তু কিছুই বলে নাই, তার তার মনে মুখ ভালো ছিল না, সে কিছুই বলে নাই যে তুমি সম্রাট হলে আমি এসব ঝামেলার মধ্যে নাই। কারণ সে দেখতেছে যেই সম্রাট হবে সেই মরতেছে। ঠিক আছে, এই জন্য খাইসু কোনো কথা বলে না, কায়কোবাদকে সম্রাট করে দিল। তো যখন কায়কোবাদ দিল্লির সম্রাট, তখন কিন্তু বুকরা খা বাংলার দিল্লির সুলতান বুকরা খা তখন কিন্তু বাংলা এবং অযোধ্যার সেনাপতি, বাংলা এবং অযোধ্যার শাসক, অর্থাৎ ছেলের আন্ডারে বাপ শাসক। তো আবারও ষড়যন্ত্র শুরু হইলো, ছেলেকে বোঝানো শুরু করলো যে বুকরা খা তোমাকে পছন্দ করে না, বুকরা খা হচ্ছে চাচ্ছে না তুমি এই সিংহাসনে থাকো। আবার ঝামেলা পাকড়ো। এই ঝামেলা মিটানোর জন্য বুকরা খা রওনা হয়েছে যে আমি আমার ছেলের সাথে মিট করবো। এদিকে কায়কোবাদকে বোঝানো হয়েছে তোমার বাপ তোমার মারতে আসতেছে। কায়কোবাদও সেনাবাহিনী নিয়ে রওনা হয়েছে যে আমিও মারবো। কায়কোবাদের বয়স যখন ছিল মাত্র 17 বছর, এটা পিচ্চি পোলারে বসায় বসায় দিছে সিংহাসনে। ঠিক আছে? তো যখন এরকম হলো তখন কায়কোবাদ আর বুকরা খা মুখোমুখি এলো, কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ হয়, বরঞ্চ আহ, বুকরা খা তাকে বুঝাইলো যে তোমার কি কি করা উচিত, তুমি যে এই যে মদ পান করতেছো, তুমি যে এই যে আহ, নারী সঙ্গ নিয়ে বসে আছো, হারেম নিয়ে বসে আছো, এগুলা তোমার করা উচিত হবে না। এগুলা করলে তোমার জন্য বিপদ আসবে। বুকরা খা তাকে এগুলা বুঝাইলো অনেকক্ষণ বসে বসে, বাপেরা যেভাবে বুঝায় আর কি। বুঝানোর পরে তাকে আবার পাঠিয়ে দিল দিল্লিতে, তুমি দিল্লিতে যাও, আমি তোমাকে আক্রমণ করতে আসি নাই, আমি তোমাকে উপদেশ দিতে আসছি। ঠিক আছে? তো তখন তাকে উপদেশ দেওয়া হলো, উপদেশ দিয়ে সে চলে চলে গেল। তখন কায়কোবাদ একটা ভুল করে বসলো। কি ভুল করলো? সে হচ্ছে আফগান থেকে একটা যোদ্ধা ডেকে নিয়ে আসলো, যার নাম হচ্ছে ফিরোজ খিলজি। হ্যাঁ, যিনি খুবই অভিজ্ঞ, এবং তাকে উপাধি দিল শায়েস্তা খাঁ। এই জায়গাটা মনে রাখবা, এখান থেকে শায়েস্তা খাঁ আসলো, এবং তাকে বানালো যুদ্ধমন্ত্রী। আর জি মামালিক। মানে হচ্ছে যুদ্ধমন্ত্রী। হ্যাঁ, তাকে যুদ্ধমন্ত্রী বানাইলো। ফিরোজ খিলজি ক্ষমতা বেড়ে গেল। এদিকে এই বেটা তো মরে গেছে। হম। তো ফিরোজ খিলজি প্রধান যুদ্ধমন্ত্রী হইল, এবং ওদিকে তো কায়কোবাদ যথারীতি তার সুরাপান অব্যাহত রাখলো, এবং সুরাপান করতে করতে কায়কোবাদ পঙ্গু হয়ে গেল। ঠিক আছে? এবং যখন কায়কোবাদ পঙ্গু হয়ে গেল, কায়কোবাদকে দিয়ে আর সুলতানাত সামলানোই যাচ্ছে না, তখন কায়কোবাদের একটা ছেলে ছিল যার নাম ছিল দ্বিতীয় শামসুদ্দিন। তার বয়স ছিল মাত্র 3 বছর। এই ছেলেকে সিংহাসনে বসায় দেওয়া হলো। ঠিক আছে? যে 3 বছরের শিশুপুত্র এখন থেকে দিল্লির সুলতান, ওর নামেই সুলতানাত পরিচালিত হবে। হ্যাঁ, তো এভাবে তো চলতে পারে না। তখন এই যে কায়কোবাদ যে ভুলটা করছিল, ফিরোজ খিলজিকে ডেকে নিয়ে আসছিল তার যুদ্ধমন্ত্রী বানানো, এই ফিরোজ খিলজি পঙ্গু কায়কোবাদকে মেরে কেটে যমুনার জলে ফেলে দিয়েছে, এবং তার 3 বছরের শিশুপুত্রকে বন্দি করে ফেলছে, পরে শিশুপুত্রকেও মেরে মেরে ফেলছে।
এই ফিরোজ খিলজি। এবং খিলজি মেরে ফেলে সে বলল যে দাসের দিন শেষ, এখন আর দাস থাকবে না, এখন থাকবে খিলজি বংশ। ঠিক আছে, এবং সে নিজেকে খিলজি বংশের প্রথম সুলতান হিসাবে ঘোষণা করলো 1290 সালে। কিন্তু ঘোষণা করার আগে সেই দিন নাম চেঞ্জ করলো, ফিরোজ খিলজির নাম চেঞ্জ করে নাম দিল জালালউদ্দিন খিলজি। এইভাবে দাস বংশ শেষ হয়ে গেল। তো যদি পরীক্ষায় আসে যে দাস বংশের শেষ সুলতানকে, তাহলে সুলতান হচ্ছে কায়কোবাদ। ঠিক আছে, এইভাবেই দাস বংশ শেষ হয়ে দাস বংশ থেকে খিলজি বংশে চলে আসলো। ফিরোজ খিলজির মাধ্যমে শুরু, কিন্তু পরীক্ষায় ফিরোজ খিলজি নামটা আসবে না, আসবে জালালউদ্দিন খিলজি। এই হচ্ছে গিয়ে দাস বংশের শেষ, খিলজি বংশের শুরু। কোনো প্রশ্ন আছে? এখন আমরা ঢুকবো হচ্ছে খিলজি বংশে। তাহলে প্রথম কথা হচ্ছে খিলজিরা কারা? তাইলে খিলজিরা কি তুর্কি না আফগানি? বলো, কেউ একজন বলো তো, খিলজিরা কি তুর্কি না আফগানি? তুর্কি স্যার। স্যার তুর্কি। কেন? ওরা তো আফগান থেকে আসছে বললাম না। হুম, খিলজিরা হচ্ছে বেসিক্যালি তুর্কি। হুম, কিন্তু ওরা তুর্কির চেয়ে আলাদা থাকতো, এই জন্য ওদেরকে আলাদা বলতো। অনেকে বলে যে, অনেক ইতিহাসবিদ বলে যে খিলজিটা আসছে হচ্ছে মঙ্গলের চেঙ্গিস খায়ের জামাতার নাম ছিল কুলিচ খা। কুলিচ খা থেকে নামটা আসছে, কুলিচ থেকে আসছে খিলজি বা খলিচ। অনেকে এদেরকে খলিজ বলে, অনেকে এদেরকে খলজি বলে, অনেকে এদেরকে খিলজি বলে, কিন্তু এদের অরিজিনাল নাম হচ্ছে কুলিচ। এই কুলিচ খায়ের বংশধররা হচ্ছে খিলজি, এবং এরা তুর্কি। ঠিক আছে, এরা আফগানি না, কিন্তু এরা তুর্কির মতো থাকতো না, এরা একটু ডিফারেন্ট থাকতো, এই জন্য এদেরকে অনেকে আফগানি বলে। তো জালালউদ্দিন খিলজি তো 70 বছর বয়সে তিনি 6 বছর শাসন করে মারা যান। মারা গেলে তার ভাইয়ের ছেলে এবং তার জামাতা, এটা কেন জানি সবসময় ইন্টার ব্লাডে বিয়ে করতো। আলাউদ্দিন খিলজি, তোমরা মুভিটা দেখছো, কি যেন ছিল নায়কটার নাম? দেখছো না? কেউ দেখো না মুভি? স্যার হায়দার মুভি কি? না না, খিলজি মুভি, আলাউদ্দিন খিলজি, মুভির নামই আলাউদ্দিন খিলজি। তো এই আলাউদ্দিন খিলজি সবচেয়ে হুঙ্কার সম্রাট, হুঙ্কার সুলতান। ঠিক আছে, এই আলাউদ্দিন খিলজি হচ্ছে তোমার জালালউদ্দিন খিলজির ভাইয়ের ছেলে এবং হচ্ছে মেয়ের জামাই। এবং ওইখানে একটা সিন আছে যে আলাউদ্দিন খিলজি আহ, জালালউদ্দিন খিলজির মেয়েকে বিয়ে করতেছে, এরকম একটা সিন আছে। পরে আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজিকে মেরে ফেলে। তো সবচেয়ে খতরনাক সুলতান এবং সবচেয়ে কঠোর সুলতান বলা হয় আলাউদ্দিন খিলজিকে, এবং প্রচুর হত্যা করত আলাউদ্দিন খিলজি। তিনি 20 বছর, টানা 20 বছর তিনি শাসন করেন, এবং হচ্ছে গিয়ে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ায় দেন, অনেকগুলো মন্দির ভেঙে ফেলেন, এবং তিনি 17 বার মঙ্গলদের সাথে যুদ্ধ করে মঙ্গলদেরকে প্রতিহত করে দেন, মঙ্গলদেরকে ভারতে ঢুকতে দেন। তিনি প্রচুর হত্যা করতেন, প্রথমে চোখ উপড়ে ফেলতেন, তারপরে শিরচ্ছেদ করতেন। তো তার কাছে যদি মনে হতো তার পরিবারের কোনো সদস্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাকেও তিনি মেরে ফেলতেন। তার একটা সেনাপতি ছিল, নাম ছিল মালিক গফুর। ঠিক আছে, অনেকে বলেন যে মালিক গফুর গে ছিল, আলাউদ্দিন খিলজিও গে ছিল, মানে বাইসেক্সুয়াল ছিল। ঠিক ঠিক আছে, তো মালিক গফুর প্রচন্ড ভালো যোদ্ধা ছিল, এবং মালিক গফুর হচ্ছে, মালিক গফুরের নেতৃত্বে দক্ষিণ অঞ্চল, যেটা মুঘলদের ক্ষমতার বাইরে ছিল, ভারতের যেটা দক্ষিণ অঞ্চল, সে দক্ষিণ অঞ্চল আলাউদ্দিন খিলজি দখল করেন, এবং দক্ষিণ অঞ্চল থেকে কোহিনূর হীরা নিয়ে আসেন আলাউদ্দিন খিলজির কাছে। পরবর্তীতে যেটা ব্রিটিশ এম্পায়ারে চলে গেছে, এখন রানী কুটে আছে। ঠিক আছে, এটা দক্ষিণ ভারতের দক্ষিণ থেকে মালিক গফুরই নিয়ে আসেন আলাউদ্দিন খিলজির জন্য। ঠিক আছে, এবং আলাউদ্দিন খিলজি প্রচন্ড হত্যাকাণ্ড করতেন, প্রচন্ড যুদ্ধবাজ, হত্যাকারী এবং কঠোর শাসক ছিলেন। এটা ছিল আলাউদ্দিন খিলজির পরিচয়। অনেক হত্যা করছেন উনি, নিজের আত্মীয় স্বজন সবাইকে হত্যা করছেন। তো পরে আলাউদ্দিন খিলজি একটা রোগ হয়ে মারা যান। তিনি 1315 সালে আলাউদ্দিন খিলজি মারা যান, এবং তিনি যখন মারা যান তখন তার যে প্রধান সেনাপতি মালিক কাফুর হচ্ছে নিজেকে সুলতান দাবি করে, কারণ আলাউদ্দিন খিলজির কোনো বাচ্চা কাচ্চা ছিল না, যার কারণে কে সুলতান হবে কোনো ঠিক ঠিকানা নেই। তো বাকিরা মিলে কাফুরকে হত্যা করে।
ঠিক আছে। তারপরে কুতুবুদ্দিন মোবারক শাহ সুলতান হন, তাকেও চার চার বছর পরে হত্যা করে। তখন তখন হচ্ছে গাজী মালিক আফগান থেকে বিশাল এক সেনাবাহিনী নিয়ে আসেন এবং নিয়ে এসে দিল্লি আক্রমণ করেন। এবং খিলজি মারা যাওয়ার পরে, এই খিলজি আলাউদ্দিন খিলজি মারা যাওয়ার পরে খিলজি বংশ এভাবেই শেষ হয়ে যায়। এবং এই আক্রমণ খিলজি বংশ সহ্য করতে পারে না। সহ্য করতে না পারার কারণে খিলজি বংশ শেষ হয়ে যায় এবং তুগলকরা এই আক্রমণ করে। যার প্রধান সেনাপ্রধান ছিল গাজী মালিক। এবং তিনি আক্রমণ করে দিল্লি দখল করেন এবং আক্রমণ করে দখল করার পরে নিজের নতুন নাম দিতে হবে, তিনি নিজের নতুন নাম দেন গিয়াসউদ্দিন তুগলক। এভাবে আলাউদ্দিন খিলজির পরে খিলজি বংশ আর বেশি দিন টিকতে পারেনি। অর্থাৎ জালালউদ্দিন খিলজি শুরু করছেন, জালালউদ্দিন খিলজির পরে আলাউদ্দিন খিলজি ছিল, আলাউদ্দিন খিলজির পরে কুতুবুদ্দিন মোবারক শাহ কিছুদিন ছিল, তারপরে হচ্ছে গিয়ে আর বেশি দিন থাকতে পারেনি, খিলজি বংশ শেষ হয়ে গেছে। এই হচ্ছে দ্বিতীয় সুলতানাত, খিলজি বংশ। ঠিক আছে, এখানে কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কি এ বংশের না? গুড কোয়েশ্চেন, এই কোয়েশ্চনটা আশা করতেছিলাম। তো এই যে এখানে একটা প্রশ্ন তোমরা কেউ করো নাই যে খিলজিরা আসলে চিনলো কিভাবে। ঠিক আছে, খিলজিরা দিল্লিকে কিভাবে চিনলো, খিলজিরা আসলো কোথা থেকে? তো এটার কারণ হচ্ছে খিলজিদেরকে কে আনছে। যখন তোমার মনে আছে যে আমি বলছিলাম যে বিভিন্ন সময় তারা বিভিন্ন কারণে ভারত আক্রমণ করতো, ডাকাত, হ্যাঁ ডাকাতের নাম বলছিলাম না তোমাদেরকে, ভুলে গেছো? এই যে গজনী সুলতান, তো গজনী সুলতান যখন এবং মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করত, তখন তারা হচ্ছে এই খিলজিদেরকে নিয়ে আসতো আক্রমণ করতে। তো আক্রমণ করার সময় কিছু খিলজি এখানে রয়ে গেছে এবং কিছু খিলজি ভারতের রাস্তা চিনে চিনে গেছে, যার কারণে ওরা এই আক্রমণ করে। এবং তারই এই চীনারই একটা অংশ হিসাবে তখন 1204-এর দিকে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি গিয়ে বাংলা আক্রমণ করে। ঠিক আছে, এটা কিন্তু দিল্লির চেয়ে আলাদা। আমরা কিন্তু বাংলায় এখনো ঢুকি না, আমরা বাংলায় ঢুকবো। তখনই এই খিলজি বংশে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজি, খিলজি বংশের একজন লোক, তিনি হচ্ছে গিয়ে বাংলা আক্রমণ করেন ওদিকে। আর গিয়াসউদ্দিন খিলজি হচ্ছে দিল্লি আক্রমণ করেন। ঠিক আছে। তো গিয়াসউদ্দিন খিলজি যখন দিল্লি আক্রমণ করেন তার বহুত আগে কিন্তু বাংলা আক্রমণ করে করে ফেলছে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204। এতক্ষণে কিন্তু বাংলায় মুসলিম শাসন হয়ে গেছে। ঠিক আছে। তো খিলজির শেষ যে রাজা, একটু আগে বললাম যে দাদা, খিলজি শেষ যে খিলজি বংশের ওইখানে কোহিনূর লেখা আছে, দেখেন ওই কোহিনূরটা মূলত কি বোঝাইতেছে? কোহিনূর বলছি শোনো নাই, যে কোহিনূর হচ্ছে আলাউদ্দিন খিলজিকে মালিক গাফুর এনে দিছিল। ঠিক আছে। মালিক গাফুর হচ্ছে দক্ষিণাত্য, অর্থাৎ ভারতের যে তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওই হায়দ্রাবাদ, ওইসব চেন্নাই, ওইসব অঞ্চল থেকে এই হীরাটা এনে দিছিল, যেটা এখন ব্রিটিশে আছে। ওকে। তো এরপরে হচ্ছে তুগলক বংশ শুরু হয়ে গেছে। গিয়াসউদ্দিন তুগলক তুগলক বংশকে প্রতিষ্ঠা করেন তোমার খিলজিকে হারায়। তো গিয়াসউদ্দিন তুগলকের পরে উনি প্রতিষ্ঠাই করেন। তারপরে হচ্ছে উনি কিছুদিন আহ তুগলক বংশ চালান। উনি কিছু কাজ করেন, যেমন হচ্ছে গিয়ে উনি চিন্তা করে দেখেন যে আমি এভাবে চালাইলে হবে না। তখন উনি হচ্ছে গিয়ে কৃষকদের জন্য উনি সেচ ব্যবস্থা করেন এবং সেচ ব্যবস্থা করে ফসল উৎপাদনের দিকে নজর দেন। তিনি বলেন যে কৃষকরা এত খাজনা কেন দিবে, কৃষকদের এত খাজনা দিতে হবে না, যদি ফসল না হয় তাহলে খাজনা নাই। তিনি খাজনা কমাই দেন, কমাই দিয়ে তিনি একটা আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তুলে তারপরে উনি দিল্লিকে মোটামুটি দিল্লি সহ ওদিকে যে অঞ্চলগুলো দক্ষিণ অঞ্চল, তারপরে হচ্ছে অযোধ্যা, মুলতান, এসব জায়গা তো আগেই দখল করা ছিল। এবার উনি বাংলার দিকে চোখ দেন। বাংলা কিন্তু তখনও সুলতান দখল করতে পারতেছে না, কারণ বাংলায় কিছুদিন পর পরই যুদ্ধ হয়। তখন তিনি হচ্ছে গিয়ে বাংলার দিকে নজর দেন এবং এক ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে জুনা খান, যাকে আমরা মোহাম্মদ বিন তুগলক নামে চিনি। মানে তার নাম মোহাম্মদ বিন তুগলক, মানে তুগলকের ছেলে, কিন্তু তার আসল নাম ছিল জুনা খান। তো জুনা খানকে তিনি বাংলায় পাঠান যে তুমি বাংলাটা দখল করো।
তো তখন বিখ্যাত একজন আউলিয়া ছিল, নিজামুদ্দিন আউলিয়া। তোমার গান শুনছো যে নিজামুদ্দিন আউলিয়া কি হলো, দিল্লিতে আইলো রে নিজামুদ্দিন আউলিয়া, শুনছো না? জি স্যার। শুনো নাই? এটাও শুনো নাই? জীবনে কি শুনছো তোমরা? হ্যাঁ, এই সেই ঘটনা। নিজামুদ্দিন আউলিয়াকে তোমার গিয়াসউদ্দিন তুগলক দিল্লিতে আসার জন্য পত্র লিখেন এবং তিনি বলেন যে আমি আপনার কাছে আসতেছি। তখন নিজামুদ্দিন আউলিয়া বলেন যে দিল্লি বহুত দূর, হ্যাঁ, মানে বলে যে দিল্লি অনেক দূরে, আমি যাইতে পারবো না। তো এই যে নিজামুদ্দিন আউলিয়া বলল দিল্লি বহুত দূর, হ্যাঁ, সেই ঘটনার কিছুদিন পরে অর্থাৎ তিনি যখন বাংলায় যান, বাংলায় বিদ্রোহ দমন করেন, বিদ্রোহ দমন করে ফিরে আসতেছেন, কে? গিয়াসউদ্দিন তুগলক ফিরে আসতেছেন। তখন তাকে স্বাগত জানানোর জন্য তার ছেলে মোহাম্মদ বিন তুগলক, জুনা খান, একটা ঘর বানায়। ঠিক আছে, দিল্লি পৌঁছানোর আগে রাস্তায় একটা ঘর বানায়, কাঠের ঘর। অনেকে বলে যে কাঠের ঘরটা এমন ভাবে বানানো হয় যেখানের মধ্যে যদি কোনো কিছু ভারী কিছু ঢুকে সাথে সাথে পুরো ঘরটা ভেঙে পড়ে যাবে, এইভাবে বানানো হয়। তো গিয়াসউদ্দিন তুগলক তো হাতির উপরে ছিল, যে হাতিতে করে কাঠের ঘরে ঢুকলো, সাথে সাথে পুরো কাঠের ঘর তার উপরে ভেঙে পড়ে গেছে এবং গিয়াসউদ্দিন তুগলক ওখানে মারা গেছে। এবং তার শুধু গিয়াসউদ্দিন তুগলক একা মারা যায়নি, তার সাথে গিয়াসউদ্দিন তুগলকের যে দ্বিতীয় পুত্র প্রিন্সও মারা গেছে। অর্থাৎ বাপ বেটা একসাথে শেষ, জুনা খানের আর কোনো টেনশন নেই। তো এটা ইতিহাসবিদরা অনেকে বলেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদ বলেন যে এটা মোহাম্মদ বিন তুগলক ইচ্ছা করে করছে। এবং তখন যে নিজামুদ্দিন আউলিয়া বলছে যে দিল্লি বহুত দূর, তখন এটা খুব তাৎপর্যপূর্ণ একটা কথা হয়ে গেছে যে গিয়াসউদ্দিন তুগলক দিল্লি পৌঁছাইতে পারলো না। ঠিক আছে, তো সেই থেকে বাংলায় বা এই ভারতীয় উপমহাদেশে একটা কথা পরিচিত আছে, কেউ যদি কোনো কিছু করতে না পারে তাকে বলে দিল্লি বহুত দূর। আর বাংলায় আমরা কি বলি, দিল্লি সুদূর পরাহত, এরকম একটা ওয়ার্ড আছে বাংলায় যে দিল্লি সুদূর পরাহত, মানে দিল্লি বহুত দূর। ঠিক আছে, তো এই সেই আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়ার বিখ্যাত ডায়লগ, এবং সেই ডায়লগটা সে গিয়াসউদ্দিন তুগলককে চিঠি লিখে জানাইছিল। তো দিল্লি পৌঁছানোর আগে গিয়াসউদ্দিন তুগলক মারা যায়। উত্তরপ্রদেশের কাছে একটা জায়গায় একটা ঘর বানানো হয়। তোমরা যদি নেটে সার্চ দাও যে গিয়াসউদ্দিন তুগলক কাঠের বাড়ি বা মোহাম্মদ বিন তুগলকের কাঠের বাড়ি, তাহলে তোমরা পেয়ে যাবে। এবং তার ছেলে মারা যায়, যেটা ইবনে বতুতার বর্ণনায় পাওয়া যায় যে এই ধরনের ঘটনা ঘটছিল। তো যেহেতু তারা মারা যায়, তখন তারপরে কি হবে, মোহাম্মদ বিন তুগলকই তো তারপরে ক্ষমতায় আসবে। মোহাম্মদ বিন তুগলক নিজেকে জুনা খান হচ্ছে নিজেকে সুলতান ঘোষণা করে। ঠিক আছে, এবং মোহাম্মদ বিন তুগলককে বলা হয় যে দা ওয়াইজেস্ট ফুল, মানে সবচেয়ে জ্ঞানী মূর্খ। ঠিক আছে, কেন? কারণ মোহাম্মদ বিন তুগলক কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিলেন। তিনি গণিত পারতেন, তিনি জ্যোতিষশাস্ত্র পারতেন, তিনি দর্শন পারতেন, তার অনেকগুলা ভাষা পারতেন, লিঙ্গুইস্টিক ছিলেন এবং অনেক জ্ঞানী ছিলেন। কিন্তু এত জ্ঞানী থাকার পরও সে বাংলা মানে সুলতানি ইতিহাসে একটা বলদ ছিলেন। এই জন্য তাকে বলে জ্ঞানী মূর্খ, দা ওয়াইজেস্ট ফুল। কেন বলে? কারণ সে যখন প্রথম সুলতান হয়, সে প্রথমে যেটা কাজ করে, তার রাজধানী দিল্লি থেকে সরায়া দক্ষিণ ভারতের দেবগিরিতে নিয়ে যায়। কেন? কারণ দিল্লি সেন্টারে ছিল না। তোমরা ম্যাপে দেখছো যে দিল্লি সেন্টারে ছিল না। দিল্লি থেকে মুলতান, বাংলা, অযোধ্যা, তারপরে হচ্ছে তোমার ভেরেন্দিস, ওগুলো শাসন করা কঠিন ছিল। এই জন্য তিনি সেন্টার একটা জায়গা খোঁজার জন্য ওটাকে দক্ষিণে দেবগিরিতে নিয়ে যান। কিন্তু দেবগিরি দিল্লি থেকে এত দূরে যে যেতে যেতেই তার অর্ধেক মানুষ মরে যায়। ঠিক আছে, ও দেবগিরিতে গিয়ে তিনি দেবগিরি একটা নামও দেয়। দেবগিরির নাম দেয় হচ্ছে দৌলতাবাদ। পরে নামটা ঠিক নাই, এখনো দেবগিরির নাম দেবগিরি আছে। ঠিক আছে, তো এই হচ্ছে দৌলতাবাদে গিয়ে যেতে যেতে অনেক মানুষ মরে যায়। মরে যাওয়ার পরে সে ডিসিশন নেয় যে আমি আর দেবগিরিতে থাকবো না। তার হোম সিকনেস ক্রিয়েট হয়, সে আবার দিল্লিতে চলে আসে। এটা একটা পাগলের মতো সিদ্ধান্ত ছিল। ঠিক আছে, এরপরে সে আরো অনেক পাগলের মতো সিদ্ধান্ত নিচ্ছে। যেমন সে হচ্ছে কৃষি ক্ষেত্রের জন্য একটা মন্ত্রণালয় বানাইছে, সেখানে একটা কৃষি মন্ত্রী বানাইছে, তাকে 3 লাখ টাকা দিছে সে সময়কার। পরে দেখা যায় ওই কাজ আর হয় না, সেটাও লস গেছে। তারপরে সে একবার চিন্তা করলো যে আমি আক্রমণ করবো খোরাসান, মানে আফগানিস্তানের একটা প্রদেশ, খোরাসানকে আক্রমণ করার জন্য সে 3,70,000 সেনাবাহিনী তৈরি করে এবং সেনাবাহিনীকে অগ্রিম 1 বছরের বেতন দিয়ে দেয়। পরে ওইখানে যাইতে যাইতে সেনাবাহিনী রাস্তায় অর্ধেক মরে যাওয়ার পর সেনাবাহিনী আর যায় না, সেনাবাহিনী ফেরত চলে আসে। তো তারপরে আবার কি করলো, সে চিন্তা করলো যে সোনার আর রূপার মুদ্রা ছিল, কারেন্সি ছিল, সেই কারেন্সি গুলার শর্ট হওয়া শুরু করলো।
তো সে চিন্তা করলো যে এই কারেন্সি গুলা কেন থাকবে, আমি তামা দিয়ে কারেন্সি বানাবো। ফলে সে তামার কারেন্সি বাজারে নিয়ে আসে। এখন তামা তো মানুষের কাছে অ্যাভেলেবেল, মানুষ কি করে ওই কারেন্সি ছাপ্পা নকল করে নকল কারেন্সি বের করে ফেলে। ফলে ওই কারেন্সির কারণে পুরো ইকোনমি ফল করে, এই কাউন্টার ফেটের কারণে পুরো ইকোনমি ফল করে। এই জন্য ইতিহাসে তাকে বলা হয় দা ওয়াইজেস্ট ফুল, জ্ঞানী মূর্খ। ঠিক আছে, তো তার সময় ইবনে বতুতা হচ্ছে কি আসে মোহাম্মদ বিন তুগলকের সময়। আগেই বলছি যে ইবনে বতুতার বইতে উল্লেখ পাওয়া যায়, তার বইয়ের নাম হচ্ছে সফরনামা। এবং মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লির কাজী হিসাবে নিয়োগ দেন এবং তাকে চীনেও পাঠান ইয়া করার জন্য, চীনেও পাঠান এগুলো লেখার জন্য। তো এই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তুগলকের পরে হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের পরে হচ্ছে গিয়ে নাসিরউদ্দিন মাহমুদ শাহ হচ্ছে তুগলক বংশের শেষ সুলতান হন। এবং এর মধ্যে 22,000 থেকে শুরু হয়, 22,000 থেকে 53,360 টাকা সবেরই। কেমনটা লাগে। তো এরপর তুগলক বংশের যে শেষ সুলতান তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তো নাসিরউদ্দিন মাহমুদ শাহ তো স্ট্রং সুলতান ছিলেন না, তখন হচ্ছে গিয়ে তুর্কি একজন বীর ছিলেন যার নাম হচ্ছে তৈমুর। তোমরা যাকে তৈমুর লং নামে চিনো, মানে হচ্ছে তার একটা পা হচ্ছে খোড়া ছিল, এই জন্য তার নাম ছিল তৈমুর ল্যাংড়া। তো ল্যাংড়াকে তো আমরা ল্যাংড়া বলি, ওরা তো এত বাজে ভাবে বলে না, ওরা বলে লং, তো এই জন্য তাকে তৈমুর লং বলে। তো হচ্ছে গিয়ে তৈমুর লং খুব বিখ্যাত যোদ্ধা ছিল মঙ্গলদের মতো। তৈমুর লং হচ্ছে গিয়ে অনেক রাষ্ট্র আক্রমণ করে এবং হচ্ছে গিয়ে তিনি ভারতও আক্রমণ করে। যখন দেখলো যে আসলে দিল্লির অবস্থা ভালো না, তুগলক বংশের শেষ সুলতান যিনি নাসিরউদ্দিন মাহমুদ শাহ উনি খুব দুর্বল, তখন হচ্ছে গিয়ে তিনি ভারত আক্রমণ করেন। আচ্ছা, আমরা একটু পড়ি তুগলক বংশ। তো মোহাম্মদ বিন তুগলকের পরে হচ্ছে ফিরোজ শাহ তুগলক। উনি মোহাম্মদ বিন তুগলকের মতো বলদ ছিলেন না, মানে সরি মূর্খ ছিলেন না আর কি। তিনি হচ্ছে গিয়ে খুব বুদ্ধিমান ছিলেন। তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলকের চাচার ছেলে এবং তিনি সুলতানি যুগে, তাকে আকবর বলা হয়, খুবই ভালো সুলতান করে। এই লাইনটা তোমাদেরকে শিখতে হবে যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়, ফিরোজ শাহ তুগলককে বলা হয়। তিনি অনেকগুলো দপ্তর খুলেন তোমাদের জন্য যেগুলো দরকারি হতে পারে। বিবাহ দপ্তর খুলেন, যেসব মেয়েদের বিবাহ হচ্ছে না, যেসব ছেলেদের বিবাহ হচ্ছে না, যৌতুক লাগবে, পণ লাগবে, তাদের জন্য তিনি বিবাহ দপ্তর খুলেন। এই বিবাহ দপ্তর আসলে বিবাহ হয়ে যাবে, আজকের দিনে থাকলে তোমাদের খুব উপকার হইতো, তোমরা বিবাহ করিতে পারিতা। তারপরে উনি একটা চাকরির দপ্তর খুলেন, যেসব বেকার যুবক যুবতী, বিশেষ করে যুবক যাদের চাকরি নাই, তাদেরকে যেন কিছু সাহায্য সহযোগিতা করা যায়, কাজ দেওয়া যায়, এই জন্য তিনি একটা চাকরির দপ্তর খোলেন। ঠিক আছে। এবং দাস যারা ছিল, দাসরা যেন নিজেরা একটা জায়গায় থাকতে পারে, ভালো থাকতে পারে, এবং দাসদেরকে যেন খাবার দাবার দেওয়া যায়, এই জন্য তিনি একটা দপ্তর খুলেন যার নাম হচ্ছে দাওয়ানি খয়রাত। মানে এখানে সাহায্য সহযোগিতা করতে, এখান থেকে বাংলায় একটা ওয়ার্ড আসছে খয়রাতি। ঠিক আছে, এই যে আমরা খয়রাতি বলি না, ভিক্ষা করে, এটা এখান থেকে আসছে, দেওয়ানি খয়রাত। তারপরে তিনি একটা জিজিয়া কর আগেও ছিল, তিনি একটু করটা বাড়ায় দেন আর কি। জিজিয়া কর মানে হচ্ছে তখন মুসলমানরা যে কর দিত, এটা নিয়ে অনেক সাম্প্রদায়িক কথাবার্তা আছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই এটা কিভাবে আসছে। তখন মুসলমানরা যে কর দিত তাকে বলতো জাকাত কর। মানে জাকাত দিতে হয় না, জাকাতটা যাতে একটা সিস্টেমেটিক ওয়েতে দেওয়া যায়, এই জন্য সেটা জাকাত কর। তো মুসলমানরা জাকাত কর দিবে আর বাকিরা কি দিবে না, এই জন্য হিন্দুরা তখন দিত জিজিয়া কর। তো জিজিয়া কর থেকে আবার কিছু হিন্দু মুক্ত ছিল। জাকাত থেকে যেরকম সবাই জাকাত দেয় না, জিজিয়া করো সবাই দিত। তার মধ্যে কিছু গরিব ছিল, ল্যাংড়া ছিল, আর হচ্ছে কি ব্রাহ্মণরা মুক্ত ছিল। ব্রাহ্মণরা হচ্ছে কি এলিট ক্লাসের, ওরা নিজেদেরকে মুক্ত করে রাখছে। জিজিয়া কর কিন্তু ফিরোজ শাহ তুগলক শুরু করে নাই, আগে থেকেই ছিল। ফিরোজ শাহ তুগলক করলো কি, এখানে ব্রাহ্মণদেরকে ঢুকাই দিল যে না তোমরা কি হয়েছে, তোমাদেরকেও কর দিতে হবে। এই জন্য জিজিয়া করে ওর নামটা বিশেষ করে উল্লেখযোগ্য, কারণ ও ব্রাহ্মণদের থেকেও কর আদায় করা শুরু করলো। তো ফিরোজ শাহ তুগলক খুবই ভালো চালানো শুরু করছে, এবং ফিরোজ শাহ তুগলকের পরে গিয়াসউদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয়, তারপরে হচ্ছে আকবর শাহ, তারপর হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তারপর হচ্ছে হুমায়ুন, তারপর আবার নাসিরউদ্দিন মাহমুদ শাহ দ্বিতীয়, ওর ছেলে, এরা সবাই মিলে চালানো শুরু করলো। ফাইনালি নাসিরউদ্দিন মাহমুদ শাহ পর্যন্ত তুগলক বংশ ছিল। 1398 এসে তৈমুর লং তুগলক বংশ আক্রমণ করে আরেক ডাকাত। এই ডাকাত করে কি, তৈমুর লং হচ্ছে চুক্তি তারকাই বংশ, এরাও তুর্কি চাকতাই বংশ। এরা হচ্ছে গিয়ে তৈমুর লং হচ্ছে ইরাক আক্রমণ করছিল, আফগানিস্তান আক্রমণ করছিল, ইরান আক্রমণ করছিল এবং সেগুলো দখল করছিল। তারপরে সে ভারতের দিল্লি আক্রমণ করে এবং সে বলছিল যে দিল্লির বাসীকে যে আমরা তোমাকে হত্যা করবো না, তুমি শুধু আমাদেরকে টাকা দাও, আমরা টাকা নিয়ে চলে যাব।
যে দিল্লিবাসীরা রিফিউজ করছে যে টাকা দিব না, স্বর্ণ দিব না, রূপ্য দিব না। তখন যে 3 মাস ধরে এখানে গণহত্যা চালায়, প্রচুর পরিমাণ মানুষকে হত্যা করে, রক্তে লাল করে ফেলে দিল্লি সড়ক রক্তে লাল করে, টাকা পয়সা মন্দির স্বর্ণ যা পাইছে সব লুট করে সে তার তুর্কিস্তানে ফেরত চলে যায়, রেখে যায় হচ্ছে তার অনুচর খিজির খা। তার একটা অনুচর ছিল, নাম হচ্ছে খিজির খা, তাকে দিল্লিতে রেখে তৈমুর লং চলে যায়। তাহলে তৈমুর লং কত সালে আক্রমণ করে? 1398 সালে। কেন আক্রমণ করে? ডাকাতি করার জন্য আক্রমণ করে। তুগলক বংশের শেষ রাজাকে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ফিরোজ শাহ, যাকে বলা হয় সুলতানি যুগের আকবর। ঠিক আছে, তো এগুলো এখান থেকে পরীক্ষায় আসবে। তুগলক বংশ শুরু করেন কে? তুগলক বংশ শুরু করেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের পরে তুগলক বংশের রাজা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা তখন আসেন মরক্কো থেকে, তার বই হচ্ছে সফরনামা। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? নাই? এটা চিন্তা করতেছি কি পড়াচ্ছে, কিছুই বুঝতেছি না। তাহলে তৈমুর লং পর্যন্ত আসলাম। তৈমুর লং তার অনুচর খিরিজ খাকে দেখে টাকা পয়সা নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই খিরিজ খা হচ্ছে এখানে একটা বংশ শুরু করছে। ঠিক আছে, তুগলক বংশের পরবর্তীতে, যেটাকে বলে লোদি বংশ। এবং লোদি বংশের প্রতিষ্ঠা, সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিরিজ খা, যেটা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু সে নিজেকে সুলতান ঘোষণা করে নাই। দুইজন নিজেকে সুলতান ঘোষণা করে নাই, একজন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, আরেকজন হচ্ছে খিরিজ খা। কেন? কারণ সে তো সুলতান না, তার নেতা তো তৈমুর লং, এই জন্য তিনি তাকে সুলতান ঘোষণা করে নাই। পরবর্তীতে তার জায়গায় আছেন আলাউদ্দিন আলেম শাহ। পড়া লাগবে না, এমনিতে জেনে রাখা। আলাউদ্দিন আলেম শাহ এই আর এক অদ্ভুত লোক, তার মাথায় কি উঠছে কে জানে, সে হঠাৎ করে সিংহাসন ছেড়ে চলে যায়, সে আর রাজত্ব করবে না। সিংহাসন ছেড়ে চলে যাওয়ার পরে সৈয়দ বংশ শেষ হয়ে যায়। তাহলে সৈয়দ বংশের থেকে শুধু একটা প্রশ্ন আসে পরীক্ষায়, যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, সে হচ্ছে খিরিজ খা, 1414 থেকে 1451। তারপরে হচ্ছে লোদি বংশ আসে, বাহুবল লোদি। এবার আফগানিরা ঢুকে। ঠিক আছে, আফগানিস্তানের মানুষ কখন আসে ইন্ডিয়াতে? এই সময় আফগানিস্তানের প্রায় সকল মানুষ ইন্ডিয়াতে চলে আসে। বাহাবুল লোধি যখন এখানে আসে, সে যখন এই যে আলাউদ্দিন আলেম শাহ যখন চলে যায়, সে তখন দিল্লি দখল করে, এবং দখল করে সে বলে যে আফগানিস্তানে যারা আছে তাদেরকে দাওয়াত দেয়, তার আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। ঠিক আছে, দাওয়াত দিয়ে ডাকে যে তোমরা সবাই ভারতে চলে আসো, ভারতে প্রচুর পরিমাণে সম্পদ আছে, তোমাদের যত দারিদ্র আছে সব দূর হয়ে যাবে, সবাই ভারতে। তখন পিঁপড়ার মতো মানুষ ভারতে ঢুকে, ভারতীয় উপমহাদেশে ঢুকে আফগানিস্তানের মানুষ। তিনি হচ্ছে আগ্রা নগর প্রতিষ্ঠা করেন। আজকের যেটা আগ্রা নগর, সেটা প্রতিষ্ঠা করেন বাহাবুল লোদি। এটা পরীক্ষায় আসবে। সিকান্দার লোদি প্রতিষ্ঠা করেন আগ্রা নগর, এবং তিনি 1506 সালে আগ্রাকে রাজধানী করেন। এই যে রাজধানী চেঞ্জ হয়ে গেল, দিল্লি থেকে আগ্রায় চলে গেল সিকান্দার লোদির আমলে। এবং সিকান্দার লোদি খুব কবি ছিলেন, খুব সুন্দর সুন্দর কবিতা লিখতেন, কিন্তু নিজের নামে লিখতেন না। সিকান্দার লোদির পরে ক্ষমতায় আসেন হচ্ছেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি ক্ষমতায় আসেন, তিনি লোদি বংশের শেষ সম্রাট। এবং তিনি যখন ক্ষমতায় আসেন, তখন অনেকে বলেন যে ইব্রাহিম লোদি হচ্ছে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা লোদির সাথে হচ্ছে গিয়ে উনি বেয়াদবি করেন, এবং দৌলত খান লোদির সাথে বেয়াদবি করার কারণে দৌলত খান লোদি হচ্ছে কাবুলের অধিপতি। আজকের যে কাবুলের অধিপতি বাবরকে বলেন যে ভাই গিয়ে একটু দিল্লি আক্রমণ কর, ইব্রাহিম লোদি আমার সাথে বেয়াদবি করতেছে। তখন বাবর হচ্ছে ইব্রাহিম লোদিকে যুদ্ধে আমন্ত্রণ করেন, যেটা হচ্ছে 1526 সালে, যাকে বলা হয় ইতিহাসের প্রথম পানিপথের প্রথম যুদ্ধ, যমুনা নদীর তীরে। এবং সেই যুদ্ধে ইব্রাহিম লোদি মারা যান এবং বাবরের কাছে হেরে যান। এবং এই কারণ বলা হয় বাবর সেই যুদ্ধে কামান ব্যবহার করেন, যেটা এর আগে কোনোদিন উপমহাদেশে ব্যবহার হয় না। এবং ইব্রাহিম লোদি হেরে গেলে বাবর পানিপথের প্রথম যুদ্ধ জিতে লোদি বংশের শেষ করে মুঘল বংশের শুরু করেন। অনেক পড়াশোনা করে ফেলছো, 5টা সুলতান ডাইনেস্টি পড়ে ফেলছো, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ আর লোদি বংশ। প্রচুর প্রশ্ন পড়ে ফেলছো। এখন বলো যে তোমাদের, যে আমি যে আজকে পড়াটা পড়ালাম, আমি আজকে তোমাদেরকে আসলে ডিটেইল ইতিহাসটা পড়ালাম, যে কিভাবে ইতিহাস পুরাটা আসে। এভাবে পড়বা নাকি তোমরা একটু শর্টকাটে পড়বা, বলো? এই পদ্ধতিটা খুব ভালো, মানে মনে রাখার জন্য খুব ভালো আর কি।
জি স্যার, ডিটেইলস এটা ভালো। এটা আসলে আমার কাছে খুব মজা লাগে, মানে এভাবে যে ইতিহাসের ভিতরে যে অনেক ঘটনা যেগুলো আমরা জানি না, ঠিক আছে, এই যে বিষয়গুলা, এইগুলা আমার কাছে খুব মনে লাগে। এই যে কোহিনূর হীরা, তারপরে ধরো এই যে ওয়ার্ড গুলা কোথা থেকে আসলো, কার বাচ্চাকে কে কোথায় গিয়ে ধরা খাইলো, কে কারে মারলো, কে কিভাবে কার সাথে চলে চলে গেল, এগুলা হচ্ছে কি আমার কাছে খুব মজা লাগে। কিন্তু ইতিহাসের ক্লাস এত ডিটেলে পড়াইলে তো 3 বছর লাগবে অনার্স কমপ্লিট, সিলেবাস কমপ্লিট করতে, ঠিক আছে। তো আমরা মুঘল সাম্রাজ্য পর্যন্ত একটু ডিটেলে পড়ার চেষ্টা করবো, এরপরে আমরা ডিটেলে পড়বো না, ঠিক আছে। কারণ মুঘল সাম্রাজ্য পর্যন্ত তুমি যদি না জানো, তাহলে আসলে তুমি ইতিহাসের কিছুই জানলা না।